পাপা, আম্মু। মেয়ের সেই চেনা ডাক কানে লাগতে টিনা এবং আরিয়ান দুজনেই ধরফরিয়ে চোখ মেলল। বিছানায় উঠে বসে তারা দেখল রোদসী তার ফর্সা গোলগাল মুখে চোখ দুটো বড় বড় করে তাদের দিকেই তাকিয়ে আছে। টিনা জলদি শোয়া থেকে উঠে মেয়ের পাশে বসলো। রোদসী তুলতুলে গালে হাত রেখে নরম গলায় জিজ্ঞাসা করলো, বাবুর কি হয়েছে? এখনই উঠে বসলেন কেন? বয়স হয়ে যাবে সোনা। রোদসী কোনো উত্তর দিল না। সেই দুই গালে বাতাস জমিয়ে মুখ ফুলে অভিমানী মূর্তিতে বসে রইল। আরিয়ান এবার মুচকি হেসে মেয়েকে টেনে একদম নিজের বুকের উপর নিয়ে নিল। মেয়ের কপালে আর তুলতুলে গালে কয়েকটা আদর মাখা চুমুকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আমার রোদ্দুর সোনার? বাইরে তো এখনো ঠিকমতো সকালে হয়নি, পাখিগুলো ডাকতে শুরু করেনি, তাহলে রোদ্দুর কেন এত ভরে উঠলো? রোদসী পাপার বুক থেকে মাথা তুলে মুখটা আরো বেশি ফুলিয়ে আধো আধো স্বরে বলল, তোমরা আমার সাথে কথা বলবে না। রোদ্দুর তো আমার সাথে না করেছে। মেয়ের মুখের এই মিষ্টি অভিমানী কথা শুনে আরিয়ান আর টিনা দুজনের ভেতরে ভেতরে হাসলো। তবে পরিস্থিতির সামাল দিতে আরিয়ান নিজের মুখটা একদম গম্ভীর করে ফেললো। মেয়ের দিকে তাকিয়ে বলল, সে কি, আমার রোদ্দুর সোনা রাগ করেছে? হুম, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাপা জানতে পারে কেন রোদ্দুর রাগ করেছে? রোদসী এবার আরিয়ানের শার্টের কলারটা ছোট ছোট হাত দিয়ে চেপে ধরে নালিশের সুরে বলল, রোদ্দুর তো প্রতিদিন বাবা আর আম্মুর মাঝখানে ঘুমোয়। তাহলে কালকে উঠে কেন দেখি আমি একপাশে পড়ে আছি আর তোমরা দুজনে জড়ি ধরে ঘুমোচ্ছ। তোমরা আমাকে একদম ভালোবাসো না। মেয়ের মুখে এমন পাকা পাকা কথা শুনে টিনা লজ্জার বিষয়ে নিজের জিহবায় কামড় দিয়ে বসলো। আরিয়ানের দিকে তাকিয়ে সে এক প্রকার চোখ বড় বড় করে ইশারা করলো, দেখেছেন আপনার মেয়ের কাণ্ড। অন্যদিকে আরিয়ান মেয়ের এই অকাট্য যুক্তির সামনে কি উত্তর দিবে ভেবে না পেয়ে বোকার মতো হাসতে লাগলো। আরিয়ান আর টিনার চোখাচোখি হতে দুজনে মুচকি হাসলো। টিনার চোখে মুখে তখন শরতের আকাশের মতো এক চিলতে মিষ্টি হাসির রেখা। আরিয়ান রোদসীকে বুকের সাথে আরো শক্ত করে মিশিয়ে নিয়ে একদম গম্ভীর বোঝানো সুরে বলল, তুমি জানো রোদ্দুর সোনা, তোমার আম্মুটা বড্ড অবুঝ একটা বাচ্চা। তাকে এভাবে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে না দিলে ও একদম ঘুমাতেই পারে না। তুমি তো লক্ষ্মী মেয়ে, গুড গার্ল, তুমি সব বোঝো। তাই তোমার মাম্মাকে ঘুম পাড়ানোর জন্য পাপাকে একটু কষ্ট করতে হয়। আর তাছাড়া শ্যামরণী নামক পৃথিবীকে বুকে না নিয়ে যে তোমার পাপাও ঘুমাতে পারে না। স্বামীর মুখে নিজের নামে এমন অপবাদ শুনে টিনা চোখ দুটো ছোট ছোট করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরিয়ানের দিকে। কৃত্রিম রাগে ফুঁসে উঠে বলল, বাহ, এখন সব দোষ বুঝি আমার, আমি ঘুমোতে পারি না। আরিয়ান মুচকি হাসলো। রোদ্দুরের মুখটা নিজের বুকের সাথে চেপে ধরে মেয়ের দৃষ্টি আড়াল করলো। আর সেই সুযোগে বিদ্যুৎ বেগে এগিয়ে গিয়ে ট্রিনার দুই গালে দুটো গভীর চুমুখে আবারও আগের জায়গায় ফিরে এলো। ট্রিনা অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকালো। এদিকে রোদসী পাপার বুক থেকে মাথা তুলে বড় বড় চোখ করে বলে উঠল, তাহলে আম্মুর জন্য তুমি চকোলেট আনো না কেন বাবা? আরিয়ান মেয়েটার গাল টিপে বলল, আনি তো সোনা। তখন আনো, আমি তো দেখি না মতো। এই যে বুকের মাঝে করে লুকিয়ে আনে। আরিয়ান নিজের বুকের বাম পাশে হাত দিয়ে দেখালো। বাবার এমন কথা শুনে 3 বছরের রোদসীর ছোট মাথায় আর কিছু ঢুকলো না। সে বিছানা থেকে ধুপধাপ করে নেমে দাঁড়িয়ে বলল, দূর যাই গিয়ে দেখি আড্ডা কি করে। বলেই পিচ্চি মেয়েটা ছোট ছোট পায়ে খিলখিলিয়ে হাসতে হাসতে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। টিনা পেছন থেকে গলা উঁচিয়ে ডেকে বলল, আসতে যাও রোদ্দুর, সাবধানে পড়ে যাবে তো। দেখতে দেখতে মেয়েটার বয়স 3 বছর হয়ে গেল। দিন দিন একদম পাকা বুড়ি হচ্ছে সে। সারাক্ষণ আধো আধো বুলি আর চঞ্চলতায় পুরো বাড়ি একাই মাথায় করে রাখে। ফর্সা গোলগাল চেহারার এই মেয়েটাই এখন মির্জা বাড়ির প্রাণ ভ্রমরা। রোদসী চলে যেতে আরিয়ান এক ঝটকায় টিনাকে টেনে নিজের বুকের উপর নিয়ে এলো। গভীর অনুরাগে বলল, এবার তো একটু সামনের দিকে তাকাও শ্যামলিনী। টিনা আরিয়ানের বুকের উপর 2 হাত রেখে চোখ তুলে তাকালো, বলল, সারা রাত তো আপনার বুকেই বন্দি ছিলাম রাগী সাহেব, এখন সকালে উঠেও আরো চাচ্ছেন? তোমার সান্নিধ্য যত পাই তৃষ্ণা যেন তত বাড়ে, মন তো ভরে না। আরিয়ানের কণ্ঠস্বর মায়াবী শোনালো। হয়েছে, ঢং ছাড়ুন তো এবার, অনেক কাজ আছে।
বলে টিনা আরিয়ানকে আলতো ধাক্কা দিয়ে বিছানা থেকে নামতে গেল, কিন্তু নামতে গিয়ে সে থমকে দাঁড়ালো। দেখলো আরিয়ান ঠিক রোদসীর মতোই দুই মুখ ফুলিয়ে বসে আছে। টিনা কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে হেসে বলল, আপনাদের বাপ মেয়ের জ্বালায় এই বাড়িতে আর বাঁচা গেল না। কিছুক্ষণ আগে মেয়ে মুখ ফুলিয়ে রইলো আর এখন আবার বাবা শুরু করলো। মুখ ফিরিয়ে চলে যেতে নিয়েও টিনা পারল না। সে আবারও বিছানায় হাঁটু গেড়ে বসে আরিয়ানের খুব কাছে এগিয়ে গেল। তারপর তার সেই অভিমানী গালে আলতো করে একটা চুমু খেলো। কিন্তু টিনা যখনই নিজেকে সরিয়ে নিতে গেল, আরিয়ান ঠিক তখনই চিতাবাঘের মতো একটানে টিনাকে বিছানায় ফেলে দিল। টিনার দুপাশে নিজের দুই হাতের উপর ভর দিয়ে শুয়ে আরিয়ান তার চোখের দিকে তাকালো। আরিয়ান বলল, মাত্র একটা? তো কয়টা চাই আপনার শরীর? টিনা ভ্রু কুচকে তাকালো। 1000টা। পাগল হয়েছেন? হ্যাঁ, তোর ভালোবাসা বহু আগেই পাগল হয়েছে। আরিয়ান এক চুলও সরল না। টিনা আরিয়ানের গলার শার্টের কলারটা চেপে ধরে বলল। আপনি দিন দিন এত চুমখোর হচ্ছেন কেন বলুন তো? আরিয়ান টিনার নাকের ডগায় নিজের নাক থেকে ফিসফিস করে বলল। আর তুমি দিন দিন এত সুন্দরী কেন হচ্ছ, তার জবাব দাও। টিনা হেসে ফেলে বলল, আমি অসুন্দর নাকি সকাল সকাল বানিয়ে বানিয়ে অপমান করছেন আমায়? হ্যাঁ, অপমান নয় শ্যামলিনী, আমার চোখের দেখায় সবচেয়ে সুন্দরী নারী এখন আমার ঠিক সামনে শুয়ে আছে। টিনা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, থাক আর পটাতে হবে না। এসব ভারী ভারী সংলাপ নাটক সিনেমাই ভালো মানায়, বাস্তবে নয়। টিনাকে কথা শেষ করার বাকি সুযোগটুকু আরিয়ান দিল না। তার আগে সে ঝুঁকে পড়ে টিনার ওষ্টা ধরে নিজের গভীর ভালোবাসার সিলমোহর রেখে দিল। টিনা আলতো করে চোখ দুটো বন্ধ করে নিল। বাইরের সকালের মিষ্টি আলো তখন জানালা গলে তাদের উপর এসে পড়েছে। কিছুক্ষণ পর টিনা আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হাঁপাতে হাঁপাতে বলল, এবার ছাড়ুন, রোদ্দুর যে কোনো সময় চলে আসবে, ও দেখলে আর রক্ষা নেই। টিনা তাড়ানি খেয়ে আরিয়ান এবার হেসে উঠে বসলো। টিনা দ্রুত চুলগুলো ঠিক করতে করতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে সে কখন থেকে নিজের কামিজের পেছনের ফিতাটা লাগানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে নৌশি, কিন্তু হাতটা ঠিকঠাক নাগাল না পাওয়ায় কিছুতেই ফিতা দুটো একসাথে করা যাচ্ছে না। বারবার ফসকে যাওয়ায় নৌশি এবার চরম বিরক্ত। রাগে ক্ষোভে ইচ্ছে করছে জামাইটাই ছিঁড়ে ফেলতে। ঠিক সেই মুহূর্তে ঘরে প্রবেশ করলো আদনান। আয়নায় নৌশিকে ফিতের সাথে এমন যুদ্ধ করতে দেখে তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। সে কোনো শব্দ না করে পা টিপে টিপে নৌশির ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। ধীর হাতে ফিতেটা টেনে নিয়ে লাগাতে যেতেই নৌশি এক ঝটকায় দ্রুত পায়ে 2 কদম সরে গেল। আদনান ভ্রু কুচকে তাকাতে নৌশি একদম রণচণ্ডী মূর্তি ধারণ করে বলল, একটা মেয়ের রুমে ঢোকার আগে যে অনুমতি নিতে হয়, সেই ন্যূনতম ভদ্রতাটুকুও কি তোর মধ্যে নেই? নৌশির কথা শুনে আদনানের মুখ খা হয়ে গেল। সে বিস্ময়ে নিজের কপালে হাত দিয়ে বলল, তোর মাথা ঠিক আছে তো নসি? নাকি সকাল সকাল কোনো নাদানে পাল্লায় পড়ে মাথাটা পুরোপুরি বিগড়ে এসেছে? আমি তোর জামাই লাগি, জামাই। নিজে স্ত্রীর ঘরে আসতো, এখন আমাকে ভিসা পাসপোর্টের মতো অনুমতি নিতে হবে নাকি? নৌশি এবার নিজের জিহ্বায় কামড় দিল। আসলে পেছনের ওই অবাধ্য ফিতেটা নিয়ে এতক্ষণ কুস্তি লড়তে লড়তে মেজাজটা এমন জোরে ছিল যে সে ভুলেই গিয়েছিল আদনান এখন আর শুধু তার চিরচেনা খেপানোর পাত্র নয়, বরং তার স্বামী। নৌশি নিজের ভুল বুঝতে পারে একটু লজ্জা পেল, তবে সেটা আড়াল করে সে চটপট আদনানের দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়ালো। কাঁধের উপর ছড়িয়ে থাকা অবাধ্য চুলগুলো এক হাতে সামনে সরিয়ে দিয়ে করুণ সুরে বলল, আচ্ছা ভাই, ভুল হয়ে গেছে, মাফ চাইছি। এবার একটু ফিতেটা লাগিয়ে আমাকে এই চরম উদ্ধার করতো ভাই। নৌশির মুখে ভাই সম্বোধন শুনে আদনান এক দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। তারপর ব্যঙ্গাত্মক সুরে বলল, বাহ, হাউ সুইট। আপন জামাইকে এই সাত সকালে ভাই বলে ডাকছিস? তো এই মধুর ডাক শুনে তো আমার কলিজাটা একদম জুড়িয়ে গেল। নৌশি আয়নার ভিতর দিয়ে আদনানের দিকে তাকিয়ে চোখ টিপে হাসলো, বলল, আরে বোকা, জামাইকে ভাই ডাকার মাঝেও অন্যরকম এক মহাব্বত লুকিয়ে আছে, ওসব তুই বুঝবি না। কি আর বলবো, সবই আমার কপাল। আদনান মৃদু হেসে মাথা নাড়ল। সে আর কথা না বাড়িয়ে অত্যন্ত ধীর ও যত্নশীল হাতে নৌশির পিঠের অবাধ্য ফিতে দুটোকে একসাথে এনে সুন্দর করে বেঁধে দিল। ফিতে বাঁধার বাহানায় আদনানের হাতের আঙ্গুলগুলো যখন নৌশির পিঠের চামড়া ছুঁয়ে গেল, নৌশি আলতো করে চোখ বন্ধ করে এক মৃদু শিহরণ অনুভব করলো। এতক্ষণে রাগার বিরক্তি যেন এক নিমিষে মিষ্টি এক ভালোবাসার রূপ নিল। নৌশি আয়নায় শেষবারের মতো নিজেকে দেখে নিয়ে ঘুরে দাঁড়ালো। আদনানের দিকে তাকিয়ে বলল, এই আদো বাচ্চা, চল এবার নিচে চল। নিশ্চয় সবাই নাস্তার টেবিলে বসে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। আদনান কপালে মৃদু করাঘাত করে অসন্তুষ্ট গলায় বলল, উফ, সকাল সকাল এই কর্কশ ভাষায় না বলে কথাটা একটু রোমান্টিক ভাবে তো বলতে পারিস। তোর মুখ থেকে কি মধুর বাণী কোনোদিনও বের হবে না? নৌশি কোমরে হাত দিয়ে ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো। কিরকম রোমান্টিক শুনি? আদনান একটু ভাব নিয়ে নৌশির কাছে এগিয়ে এসে চোখ টিপে বলল, এই যেমন ধর,
চলো যান, নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আহা, শুনতেও কত ভালো লাগে। নৌশি চরম বিরক্তিতে নাক কুচকে সোজাসুজি বলে দিল। তুই গুখা। আদনান এবার সত্যি সত্যি দাঁতে দাঁত চেপে রাগ দেখানোর চেষ্টা করলো, তর্জনী উঁচিয়ে বলল। খবরদার নস্যি, মনে রাখিস আমি তোর স্বামী। একটু সম্মান দিয়ে কথা বলবে। স্বামী হলো শিক্ষকের সমতুল্য। নৌশি ঠোঁটের কোণে এক বাঁকা হাসির রেখা ফুটিয়ে তুলে চটজল দিয়ে জবাব দিল। আর আমাদের পার্থ বইয়ে লেখা আছে শিক্ষক হলো পিতার সমতুল্য। নৌশির এই মারাত্মক লজিক বুঝতে আদনানের মাথা কাটাতে হলো কয়েক সেকেন্ড। সমীকরণটা মেলাতেই আদনান রাগে ফেটে পড়ল। এই নাদান, এই তুই কি বোঝাতে চাইলি শুনি? নৌশি একটা মুচকি হাসি দিয়ে দরজার দিকে পা বাড়িয়ে বলল। তুই মনে মনে যেটা বুঝছিস ঠিক সেটাই। সে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে আদনান পেছন থেকে কিছুটা গম্ভীর কিন্তু আদুরে গলায় বলল। আমাদের সারা জীবন কি এভাবেই ঝগড়াঝাটি করেই কেটে যাবে, নাকি কোনোদিন বাচ্চা কাচ্চা লাগবে আমাদের? নৌশি দরজার চৌকাঠে পা দিয়ে থমকে দাঁড়ালো, পেছনে ফিরে ভ্রু নাচিয়ে বলল। তোকে নিষেধ করেছে কে? সুযোগ পেয়ে আদনান 2 কদম সামনে এগিয়ে এলো, একটু দুষ্টুমি মাখানো কণ্ঠে বলল। নিষেধ তো কেউ করেনি, কিন্তু তোর কাছে একটু গেছতে গেলি তো তুই পাগলের মতো হাই হি করিস। তাহলে বাচ্চাটা কি আকাশ থেকে টুপ করে পড়বে? আদনানের এমন অকপট আর সোজাসুজি কথাই নৌশি পুরোপুরি থতমত খেয়ে গেল। সে কয়েক সেকেন্ড ফেল করে আদনানের দিকে তাকিয়ে রইল। মুহূর্তের মধ্যে লজ্জা আর আড়ষ্টতায় তার ফর্সা মুখটা একদম টকটকে লাল হয়ে উঠল। এই প্রশ্নের আর কোনো উত্তর খুঁজে না পেয়ে সে চটজলদি এক প্রকার দৌড়ে ঘর থেকে পালিয়ে নিচে নেমে গেল। আদনান নৌশির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নিজের চুলে হাত বুলালো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মন দিয়ে শার্টের বোতামগুলো লাগাচ্ছে নির্জন। ইমতিয়াজ, নুসরাত আর নির্জন দুজনে এখন পেশায় সফল চিকিৎসক, কর্মরত আছে একই হাসপাতালে। প্রতিদিনের নিয়ম মেনে তারা একই সাথে হাসপাতালে যায় এবং দিন শেষে একই সাথে ঘরে ফেরে। হাত ঘড়ির দিকে তাকিয়ে নির্জন একটু গলা উঁচিয়ে ডাকলো। চশমাওলি ম্যাডাম, কোথায় আপনি? হাসপাতালে যাবেন না? নির্জন হাঁক ডাক শুরু করতে ওয়াশরুমের দরজা খুলে বাইরে এলো নুসরাত। তার দিকে তাকিয়ে নির্জন কিছুটা অনুযোগে সুরে বলল। আজ ঠিক 7টার মধ্যে আমাদের হাসপাতালে উপস্থিত থাকা জরুরি। একটা এমার্জেন্সি কেস আছে। তুমি এখনো পুরোপুরি রেডি হওনি কেন? নুসরাত কোনো কথা বলল না। সে নিজের 2 হাত পেছনের দিকে লুকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার এই নীরবতা দেখে নির্জন পুরো ঘুরে দাঁড়ালো। নুসরাতের পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পরখ করে নিয়ে কিছুটা উদাসীনতা কাটাতে তার কপালে হাত রাখলো। নুসরাতের ঠোঁট দুটো মৃদু কাঁপছে, মুখটা কেমন যেন ফ্যাকাশে। তা দেখে নির্জন চরম উতলা হয়ে উঠল। সে নুসরাতের হাত ধরে আলতো করে বিছানায় বসিয়ে দিল। তারপর নিজে মেঝেতে হাঁটু গেড়ে বসে আকুল হয়ে জিজ্ঞাসা করলো। কি হয়েছে নুসরাত, বলো আমায়। নুসরাতের ফর্সা মুখে লজ্জার আভা ছড়িয়ে পড়ল। সে পিছনের হাত দুটো সামনে নিয়ে এলো। তার হাতে থাকা সাদা রঙের কাঠিটার দিকে নজর পড়তে নির্জন স্তব্ধ হয়ে গেল। ওটা একটা প্রেগন্যান্সি টেস্ট কিট। নুসরাত কিটটা নির্জনের কম্পিত হাতের উপর তুলে দিল। নির্জন দেখল সেখানে স্পষ্ট 2টি লাল দাগ জ্বলজ্বল করছে। নুসরাত চোখ নিচু করে অত্যন্ত ধীর ও আবেগী কণ্ঠে বলল। আপনি বাবা হতে চলেছেন বাদামওয়ালা। কথাটা শোনা মাত্রই নির্জন আনন্দের আতিশয্যে চিৎকার দিয়ে উঠল। সে আর এক মুহূর্ত ভাবল না, বিছানা থেকে একটানে নুসরাতকে পাজা করে কোলে তুলে নিল। তারপর সারা ঘর জুড়ে ঘূর্ণিপাকের মতো ঘুরতে লাগলো। নুসরাত আকস্মিক এই কাণ্ডে ভয় পেয়ে নির্জনের শার্টের কলারটা শক্ত করে আঁকড়ে ধরে হেসে ফেলল। আরে করো কি, আস্তে, মাথা ঘুরছে তো, নামাও আমায়। নির্জন পরম সতর্কতায় নুসরাতকে বিছানায় নামিয়ে দিল। নিজের 2 হাত নুসরাতের গালে রেখে চোখে জল নিয়ে বলল। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা খবর দেওয়ার জন্য ম্যাডাম। বলেই নির্জন আর তর সইতে পারল না। সে আলতো করে নুসরাতের পেটে নিজের মাথাটা এলিয়ে দিল, যেন এখন এই ভেতরে সেই ছোট্ট অস্তিত্বটা হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। নুসরাত স্নিগ্ধ এসে নির্জনের চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। বাইরের ভোরের আলো তখন কেবিনের জানালায় এসে পড়েছে, আর ঘরের ভিতরে এক নতুন জীবনের আগমনের বার্তা তাদের চারিপাশকে এক পরম সুখে ভরিয়ে তুলেছে। বিছানার হেডবোর্ডে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে নিস্পন্দ হয়ে শুয়ে আছে রিনি। নিজ শহরের উজ্জ্বল আলো আজ তার ঘরের অন্ধকারকে কাটাতে পারছে না। রিনি সেই চিরচেনা ফর্সা চেহারাটা আজ বড্ড ফ্যাকাশে নিষ্প্রাণ দেখাচ্ছে। শরীর শুকিয়ে যেন শুধু কঙ্কাল পড়ে আছে। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে ঘরে প্রবেশ করলো তার রুমমেট লুসি। লুসি কাঁধের ব্যাগটা টেবিলের উপর রেখে ধীর পায়ে রিনির বিছানার পাশে এসে দাঁড়ালো। রিনির এই অবস্থা দেখে তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ফরাসি ভাষায় অত্যন্ত মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলো। আজও অফিসে যেতে পারোনি রিনি? রিনি একবার ক্লান্ত চোখ মেলে লুসির দিকে তাকালো, তারপর আবার নিস্তেজ হয়ে চোখ দুটো বন্ধ করে নিল।
তার এই উদাসীনতা দেখে লুসি একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানার পাশে বসলো। রিনির কপালে হাত দিয়ে বলল, শরীর কি খুব বেশি খারাপ লাগছে? যদি বেশি কষ্ট হয় তাহলে চলো আজও একবার ডক্টরের কাছে যাই। রিনি চোখ না মেলেই ঠোঁটের কোণে এক চিলতে ম্লান নিষ্প্রিয় হাসি ফুটিয়ে তুলল। ফিসফিস করে বলল, ডক্টরের কাছে গেলে কি হবে লুসি? আমাকে ভালো করতে পারবে? লুসি রিনির এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না। সে কিছুক্ষণ চুপ করে থেকে রিনির এক হাত নিজের হাতের মুঠোয় নিল, তারপর একটু শক্ত গলায় বলল, তোমার দেশ ছেড়ে তুমি এখানে চলে এসেছো আজ 3 বছরেরও বেশি হয়ে গেছে। আমার মনে হয় এবার তোমার একবার নিজের দেশে ফিরে যাওয়া প্রয়োজন। রিনি এবার চোখ মেলল। তার সেই চাহনিতে এক চরম অসহায়তার আরতি লুকিয়ে আছে। দীর্ঘ 3টে বছর এক ছাদের নিচে থাকতে থাকতে তাদের সম্পর্কটা এখন আর কেবল সাধারণ রুমমেটের মাঝে সীমাবদ্ধ নেই। তারা এখন একে অপরের পিঠাপিঠি বোনের মতো। রিনির জীবনের অতীত ইতিহাস, তার ভেতরে সব অপরাধবোধ সবই এখন লুসির জানা। রিনি জানালার বাইরে এর দিকে তাকিয়ে অবরুদ্ধ কণ্ঠে বলল, আমাকে পোড়ায় লুসি। দেশের ওই চেনা মাটি, চেনা বাতাস আমাকে দিন রাত পোড়ায়। তুমি তো জানো না লুসি, আমি কতটা পাপিষ্ট আর নিষ্ঠুর একটা মেয়ে ছিলাম। আমি আমার নিজের বোনের গায়ে, তার মনে কতভাবে আঘাত করেছি, তার কোনো ইয়াত্তা নেই। আজ এই অবস্থা যেন আমার সেই পাপেরই প্রায়শ্চিত্ত। লুসি রিনির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিনির চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া নোনা জলটা মুছে দিয়ে শান্ত গলায় বলল, আমি জানি রিনি, তোমার অতীত আমি সব জানি। তুমি ভুল করেছিলে, কিন্তু এখন তুমি অনুতপ্ত। তোমার শরীরের অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এই অবস্থায় তোমার এখানে একা একা থাকা একদম ঠিক হবে না। রিনি একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকালো, যেন বহু দূরে সে চেনা পথগুলো তার চোখের সামনে ভেসে উঠছে। সে অত্যন্ত মৃদু কণ্ঠে বলল, যাব আমি দেশে। আমার সেই ফেলে আসা প্রিয় মানুষগুলোকে অন্তত এক নজর শেষবার দেখার জন্য হলেও আমাকে একবার যেতে হবে। আচ্ছা লুসি, নিশ্চয়ই এতদিনে আমার বোনের সন্তানটা অনেক বড় হয়ে গেছে, তাই না রে? আমার তুর্না, ও নিশ্চয়ই এখন অনেক বুঝদার হয়ে গেছে। এখন আর আগের মতো ওভাবে বায়না ধরে না, তাই না? লুসি রিনির এই একল প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। সে শুধু রিনির অশ্রুভেজা ম্লান চোখ দুটোর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। রিনি বাংলাদেশ ছাড়ার পর থেকে এই দীর্ঘ 3 বছরে শুধু ওমর হাওলাদারের সাথে 2-1 বার যোগাযোগ করেছে, তাও কেবল নিজের বেঁচে থাকার খবরটুকু দেওয়ার জন্যে। এছাড়া আর কারোর সাথে সে ইচ্ছে করে কোনো যোগাযোগ রাখেনি। রিনি নিজের ওড়নার খুঁটটা আঙ্গুলে জড়াতে জড়াতে আবারও বলল, আমার একবার তৃণার সামনে গিয়ে দাঁড়ানো উচিত লুসি। ওর কাছে হাত জোর করে মাপ চাওয়া উচিত। ও কি আমাকে ক্ষমা করবে? ও আমায় কখনো নিশ্চয়ই মন থেকে মেনে নেয়নি, তাই না? লুসি রিনির বরফের মতো ঠান্ডা হাত দুটো নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে বলল, তুমি একদম চিন্তা করো না রিনি, আমি খুব তাড়াতাড়ি তোমার বাংলাদেশে ফেরার ফ্লাইটের টিকিট কেটে দেব। তুমি নিজের দেশে ফিরলে চেনা মানুষদের মাঝে গেলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। রিনি এবার লুসির দিকে তাকালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিদায়ের করুণ হাসি। সে লুসির গালে হাত রেখে অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, লুসি, আমাদের হয়তো আর কখনো দেখা হবে না। এই জীবনে আমাদের আর কোনো দিন কথাও হবে না। রিনির মুখের এই চরম সত্য আর বিদায়ের আভাস যেন লুসির বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিল। ফরাসি মেয়েটার নিজের কান্না চেপে রাখতে পারল না। সে ডুকরে কেঁদে উঠে রিনিকে শক্ত করে জড়িয়ে ধরল। কান্নার তীব্রতায় লুসির মুখ দিয়ে কোনো ভাষা বেরোচ্ছিল না। সে কেবল রিনির পিঠে হাত রেখে অবুজের মতো মাথা নাড়তে লাগলো, যেন এই জড়িয়ে ধরা ছেড়ে সে রিনিকে কোথাও যেতে দেবে না। হঠাৎ রিনির নিজের নাকে তরল পদার্থ অনুভব করলো। হাতের তালু দিয়ে মুছে হাতটা চোখের সামনে ধরতে দেখা গেল লাল বর্ণের তরল পদার্থ। রিনি বিচলিত হলো না, বরং হাসলো। এটা আর নতুন কি? বিশাল হলরুমটা চমৎকারভাবে সাজানো হয়েছে। চারিদিকে একটা উৎসবমুখর পরিবেশ। আজ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন। হলরুমের সামনের দিকে সারির বেঞ্চগুলো পেরিয়ে কিছুটা পিছনের দিকে বসে আছে তুর্না। সেই ছোটবেলার চঞ্চল তুর্নার আগের মতো এতটুকু নেই। দেখতে দেখতে তার বয়স এখন 12 বছর। আজ 6ষ্ঠ শ্রেণী থেকে 7ম শ্রেণীতে ওঠা চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। হলরুমের দিকে তাকালে দেখা যায় প্রায় প্রতিটি শিক্ষার্থীর সাথে তাদের মা কিংবা বাবা উপস্থিত আছেন, কিন্তু তুর্নার পাশের জায়গাটা একদম খালি। তার কোন অভিভাবক এখনো এসে
পৌঁছাননি। আর ঠিক সেই কারণেই সকাল থেকে মেয়েটার মনটা বড্ড খারাপ হয়ে আছে। মঞ্চের মাইক্রোফোনে প্রধান শিক্ষক এক এক করে সবার নাম ঘোষণা করছেন এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ডায়েরি ও কলম তুলে দেওয়া হচ্ছে। মেহরাব দেওয়ানের আজ এই অনুষ্ঠানে আসার কথা ছিল। তিনি তুর্নাকে কথাও দিয়েছিলেন, কিন্তু এখনও ওনার দেখা নেই। ওনার এই দেরির কারণে তুর্নার ভেতরের অভিমানটা যেন আরও চারা দিয়ে উঠছে। হঠাৎ করে হলরুমের স্পিকারে মিসের কণ্ঠস্বর গমগম করে উঠল। এবার ঘোষণা করছি আমাদের ষষ্ঠ শ্রেণীর চূড়ান্ত ফলাফল। এই বছর আমাদের পুরো স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে তুর্না মেহরাব। মুহূর্তের মধ্যে পুরো হলরুম জুড়ে করতালির জোয়ার বয়ে গেল। শিক্ষকেরা হাসি মুখে তুর্নার দিকে তাকালেন, কিন্তু এত বড় সাফল্যেও তুর্নার মুখে তেমন কোনো হাসি রেখা ফুটল না, কারণ প্রতি বছরই ক্লাসে সে প্রথম হয়। এটা তার কাছে নতুন কিছু নয়। তার আসল আনন্দ তো লুকিয়েছিল বাবার উপস্থিতিতে, যা আজ এখনও অপূর্ণ। তুর্না যখন সিট ছেড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে, তখন তার ঠিক পেছনের বেঞ্চে বসা মেয়েটা, যে এই বছর দ্বিতীয় হয়েছে, সে তুর্নার দিকে চরম ঈর্ষার তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইল। মাইকে আবারও ঘোষণা করা হলো তুর্নাকে মঞ্চে আসার জন্য, কারণ মেধা তালিকায় শ্রেষ্ঠত্বের বড় প্রাইজটি তার হাতে তুলে দেওয়া হবে। তুর্না পা বাড়াতেই পাশে সেই মেয়েটি কটূক্তি করে বলে উঠল, এবারও প্রথম হয়েছিস বলে এত অহংকার দেখানোর কিছু হয়নি, বুঝলি? তুর্না থমকে দাঁড়ালো, পেছনে ফিরে শান্ত কিন্তু অনমনীয় কণ্ঠে জবাব দিল, আমি কোনো অহংকার করছি না, বরং তুই প্রথম হতে পারিসনি বলে আমাকে হিংসা করছিস। কথাটা বলেই সে মঞ্চের দিকে যেতে চাইল, কিন্তু মেয়েটা এবার আরো বিষাক্ত তীর ছুড়ে দিল। তা তোর এত সফলতার পেয়ে লোভটা কি হলো শুনি? তোর নিজের মা বাবাই তো আজ তোর এই আনন্দের দিনে পাশে নেই। মেয়েটার এই একটি কথা তুর্নার বুকে তীরের মতো বিঁধল। সে থমকে দাঁড়িয়ে পুরো হলরুমটার দিকে একবার চোখ বুলালো। সত্যি তো, পুরো হল জুড়ে প্রতিটা সন্তানের পাশে তাদের বাবা মায়েরা গর্বিত মুখে বসে আছেন, শুধু আজ সেই বড্ড একা। তুর্না আর কোনো কথা বাড়ালো না। এক বুক কষ্ট আর বাবার উপর একরাশ অভিমান চেপে সে ধীর পায়ে মঞ্চের দিকে এগিয়ে গেল। প্রধান শিক্ষক অত্যন্ত আন্তরিকতার সাথে স্বর্ণাক্ষরে তুর্না মেহরাবের নাম লেখা একটা চকচকে ক্রেস্ট আর উপহারের প্যাকেট তার হাতে তুলে দিলেন। চারিদিকে তখনও হাততালির শব্দ। ক্রেস্টটা হাতে নিয়ে তুর্না যখন দর্শকদের দিকে তাকালো, ঠিক তখনই নজর গেল হলরুমের পেছনের ওই বড় দরজাটার দিকে। দেখা গেল তীব্র গতিতে ছুটতে ছুটতে হলরুমে প্রবেশ করছেন মেহরাব দেওয়ান। ওনার পরনের শার্টটা কিছুটা এলোমেলো, কপালে ঘামের বিন্দু, বোঝাই যাচ্ছে অফিস থেকে সব কাজ ফেলে এক প্রকার দৌড়ে এসেছেন তিনি। মঞ্চের উপর নিজের ছোট্ট মেয়েটাকে রাজকন্যার মতো ক্রেস্ট হাতে দাঁড়িয়ে থাকতে দেখে মেহরাব দেওয়ানের মলিন মুখে এক পৃথিবীর শ্রেষ্ঠ হাসি ফুটে উঠল। তিনি দুই হাত উঁচিয়ে সশব্দে তালি বাজাতে লাগলেন এবং আঙ্গুল দিয়ে ইশারা করে বুঝিয়ে দিলেন, অভিনন্দন আমার সোনা মামুনি। বাবার ওই একটি ইশারার মুখের চেনা হাসিটা দেখা মাত্রই তুর্নার মনের সব মেঘ, সব অভিমান এক পলকে উধাও হয়ে গেল। তার ফর্সা মিষ্টি মুখে এতক্ষণ এক চমৎকার স্বর্গীয় হাসির বন্যা বয়ে গেল। সে আর এক মুহূর্ত মঞ্চে দাঁড়িয়ে রইল না। ক্রেস্টটা শক্ত করে বুকে চেপে ধরে মঞ্চের সিঁড়ি দিয়ে দ্রুত নেমে এক দৌড়ে গিয়ে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। তুর্না মেহরাব দেওয়ানের বুকের ভেতরে মুখ লুকিয়ে অত্যন্ত অভিমানী আর কান্না মিশ্রিত স্বরে বলে উঠল, মেহরাব দেওয়ান আদর মাখা কণ্ঠে বললেন, কোথায় দেরি করলাম মামনি? এই তো একদম ঠিক সময় চলে এলাম। আমার সোনা মা, পুরস্কার নেওয়ার পরপরই তো আসলাম, তাই না? এইভাবে মুখ কালো করে অভিমান করে থাকলে কিন্তু বাবার খুব কষ্ট হয়। পাপা তার তুর্নাকে সবচেয়ে বেশি ভালোবাসে না? বাবার এই আশ্বাসে তুর্না কেবল নিজের চোখের জলটা মুছে একটু সোজা হয়ে দাঁড়ালো। ঠিক তখনই হলরুমের মাইকে প্রধান শিক্ষকের পরবর্তী ঘোষণাটা ভেসে এলো। আজকের এই বিশেষ দিনে আমাদের স্কুলের পক্ষ থেকে আপনাদের আরও একটি আনন্দের খবর দেওয়ার আছে। আমাদের স্কুলে আজ একজন নতুন শিক্ষিকা জয়েন করেছেন। চলুন আজ এই মঞ্চেই ওনার সাথে আপনাদের সবার পরিচয় করে দেওয়া যাক। মিস রিনি, আপনি দয়া করে স্টেজে আসুন। স্পিকারে রিনি নামটা উচ্চারিত হওয়ার সাথে সাথে যেন পুরো হলরুমের বাতাস ভারী হয়ে গেল। এক মুহূর্তের জন্যে মেহরাব দেওয়ান ও তুর্না দুজনে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে গেল। মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে তুর্নার ছোট্ট মাথায় রিনির সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, প্রতিটা আদর আর শেষ বিকেলে সেই চলে যাওয়া স্মৃতি ঝড়ের গতিতে এসে আছড়ে পড়ল। তুর্নার বুকের ভেতরটা তীব্র এক আশায় আর আশঙ্কায় দুলতে লাগলো। তার নিঃশ্বাস দ্রুত হতে শুরু করলো। সে একরাশ ঝাপসা চোখ নিয়ে বুক ভরা আকুলতা বুকে চেপে চট করে স্টেজের দিকে তাকালো।
মেহরাব দেওয়ানো ওনার চিরচেনা গম্ভীর চাহনি নিয়ে পলক্ষীন দৃষ্টিতে তাকালেন মঞ্চের প্রবেশপথের দিকে। ওনাদের দুজনারই মনে তখন একটাই প্রশ্ন, তবে কি রিনি ফিরে এসেছে? কিন্তু তুর্না যে বুক ভরা আশার আকুতি নিয়ে মঞ্চের দিকে তাকিয়েছিল, পরের মুহূর্তে সে আশা কর্পূরের মতো মিলিয়ে গেল। মঞ্চে যে চশমা পরা তরুণীটি এসে দাঁড়িয়েছেন তিনি ওনার পরিচিত রিনি নন, তার ভালোবাসার আম্মু নন, সে অন্য এক অচেনা রিনি। মুহূর্তের মধ্যে তুর্নার ফর্সা মিষ্টি মুখটা চুন হয়ে একদম ফ্যাকাশে হয়ে গেল। একরকম হতাশার শূন্যতা সে তাকে গ্রাস করলো। সে আর একটা মুহূর্ত সে কোলাহলপূর্ণ হলরুমে দাঁড়িয়ে থাকা শক্তি পেল না। বাবার শার্টের হাতাটা শক্ত করে টেনে ধরে ধরা গলায় বলল, পাপা চলো আমরা বাসায় চলে যাই। বলেই তুর্না ক্রেসটা হাতে নিয়ে হনহন করে দরজার দিকে হাঁটতে শুরু করলো। মেহরাব দেওয়ান মেয়ের যাওয়ার পথের দিকে তাকিয়ে বুকের গভীর থেকে এক দীর্ঘ শ্বাস ত্যাগ করলেন। রিনি দেশ ছেড়ে চলে যাওয়ার পর প্রথম কয়েকটা মাস এই মেয়েটা রিনির জন্য এক প্রকার পাগলামি করতো, দিন রাত কাঁদতো। তারপর সময়ের নিয়মে ধীরে ধীরে সবকিছু একটা স্বাভাবিক ছন্দে ফিরে এসেছিল। তুর্না নিজেকে সামলাতে শিখেছিল। কিন্তু আজ এতদিন পর হঠাৎ রিনি নামটা আবারও ওনার মেয়ের ভেতরের ঘুমিয়ে থাকা সব সুপ্ত স্মৃতি, সব অধিকার আর চাপা কান্নাকে এক নিমিষে জাগিয়ে তুলে দিয়ে গেল। প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরে ব্যস্ত লাউঞ্জে বসে আছে রিনি। আজ সে তার শিকড়ে ফিরবে, তার আপন মানুষদের কাছে ফিরবে। দীর্ঘ 3 বছরের নির্বাসন কাটিয়ে আজ তার এই ফেরা। রিনির ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখা স্পষ্ট হয়ে উঠলেও তার চোখের কোণ আর মলিন মুখায়বব এক গভীর অব্যক্ত বিষণ্ণতার চাদরে ঢাকা। তার ঠিক পাশেই বসে আছে লুসি। মেয়েটার মুখটা আজ বড্ড মনমরা, মেঘলা আকাশের মতো থমথমে। এয়ারপোর্টের টিকিট কাটা থেকে শুরু করে বোর্ডিং পাসের সমস্ত প্রসেসিং লুসি নিজেই একা হাতে করেছে, কারণ রিনির বর্তমান শারীরিক অবস্থা এতটাই দুর্বল যে সে সোজা দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছে না। লুসি রিনির হাতটা ধরে খুব মনোযোগ দিয়ে বুঝিয়ে দিচ্ছে কোন ওষুধটা কখন খাবে। রিনি কোনো কথা বলছে না, শুধু এক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে লুসির দিকে। 3টে বছর বিদেশের এই অচেনা যান্ত্রিক শহরে ফরাসি মেয়েটার কাছ থেকে সে যে নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয় পেয়েছে তা হয়তো কোনো রক্তের সম্পর্কের চেয়ে কম ছিল না। ফ্লাইট ছাড়ার এখনও পাক্কা 2 ঘন্টা। একটি মিনিট রিনির কাছে যেন একটি দীর্ঘ যুগের মতো ভারী মনে হচ্ছে। রিনিকে এভাবে পাথরের মতো চুপ করে থাকতে দেখে লুসি তার হাতটা একটু চেপে ধরে ফরাসি ভাষায় বলল, এভাবে মনমরা হয়ে থেকো না তো রিনি, একটু হাসো না প্লিজ। লুসির এই ব্যাকুল অনুরোধে রিনি এক বাধ্য মেয়ের মতোই ঠোঁট প্রসারিত করে হাসলো, কিন্তু সেই কৃত্রিম হাসি যেন তার মুখের ফ্যাকাশে ভাবটাকে আরো করুণ ভাবে ফুটিয়ে তুলল। একসময় যে মেয়েটার রূপের ছটায় চারিপাশ আলো হয়ে থাকতো, আজ সেই এই সুন্দর চেহারার অধিকারী মেয়েটার শরীরে যেন শুধু হাড্ডি কখানা অবশিষ্ট আছে। এক মরণব্যাধি ভেতর থেকে তার সমস্ত রক্ত শুষে নিয়েছে। লুসির সাথে কথা বলার মাঝে রিনি টের পেল তার নাকের ভেতরটা আবার উষ্ণ হয়ে উঠছে। এক ফোঁটায় লাল রক্ত তার ঠোঁটের উপর গড়িয়ে পড়ার আগে সে খুব চটজলদি ওড়নার কোট দিয়ে তা মুছে নিল, যেন লুসি কোনোভাবেই দেখতে না পায়। লুসি দেখলে আবার উন্মাদের মতো উতলা হয়ে পড়বে, হয়তো ফ্লাইট বাতিল করে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য জেদ ধরবে। কিন্তু রিনির আজ আর হাসপাতালে যাওয়ার সময় নেই, তার যে আজ বাড়ি ফিরতেই হবে। অথচ আজ সকাল থেকে এই রক্তের ধারা যেন আর কোনো বাদ মানছে না, বারবার তার শরীর ভেঙে উপচে পড়ছে। ঘড়ির কাঁটা যেন আজ বড্ড অলস। সন্ধ্যা ঠিক 6টায় তার ফ্লাইট আকাশে উড়াল দেবে। রিনি হঠাৎ জানালার ওপাশে রানওয়ের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলে উঠল, ফ্লাইটটা আকাশে উঠতে আজ বড্ড দেরি করছে। লুসি মলিন মুখে একটু হেসে বলল, তুমি বড্ড মজা করতে পারো রিনি, সময় হলেই ফ্লাইট ছাড়বে, একটু ধৈর্য ধরো। রিনি এবার লুসির দিকে মুখ ফেরালো, তার চোখ দুটো নোনা জলে ছলছল করে উঠল। সে অত্যন্ত আর্দ্র কণ্ঠে জিজ্ঞাসা করল, লুসি, এই যে আমি চিরকালের মতো চলে যাচ্ছি, তোমার খুব কষ্ট হচ্ছে না? লুসির চোখের কোণটাও এবার ভিজে উঠল। সে নিজের কান্না লুকিয়ে রিনির কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, কষ্ট তো হচ্ছেই, কিন্তু আমি জানি নিজের দেশে ফিরলে তুমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আর আমাদের তো নিয়মিত কলে যোগাযোগ হবেই, তাই না? আমি তোমাকে প্রতিদিন কল করব, নিয়ম করে আমার কল ধরবে, বুঝলে? রিনি আর কোনো উত্তর দিল না। রিনি লুসির হাতটা নিজের দুর্বল হাতের মুঠোয় নিয়ে অত্যন্ত আর্দ্র কণ্ঠে বলল, লুসি, তুমি না ভীষণ ভালো একটা মেয়ে। লুসি মিষ্টি করে হেসে ফরাসি ভাষায় জানালো, তার চেয়েও তুমি অনেক বেশি ভালো রিনি। রিনির ঠোঁটের কোণে এক ম্লান করুণ হাসি রেখা ফুটে উঠল। যাক, এই পুরো পৃথিবীতে অন্তত একটা মানুষ তো বলল আমি ভালো। যদিও আমি জানি লুসি, তুমি বড্ড মায়ায় পড়ে এই মিথ্যেটা বললে। আমি একটা শব্দ মিথ্যা বলিনি রিনি। লুসি রিনির হাতটা নিজের 2 হাতের মাঝে চেপে ধরে আবেগী কণ্ঠে বলল, এই পুরো নিঃশহরে আমার আপন বলতে কেউ নেই, তা তো তুমি জানো।
মা বাবা তো সেই কত বছর আগেই আমাকে একা ফেলে মারা গেছেন। তারপর এই একাকিত্বের মাঝে তুমি আমার জীবনে এসেছিলে, ঠিক আমার নিজের একটা বোন হয়ে। বোন শব্দটা কানে আসতে রিনির অবশ মস্তিষ্কে তড়িৎ প্রবাহের মতো ভেসে উঠল ট্রিনার মুখটা। কত বছর হয়ে গেল সে তার বোনের মায়াবী মুখটা দেখেনি। রিনি একটা বড় করে শ্বাস নেওয়ার চেষ্টা করে ম্লান হেসে বলল, জানো লুসি, দেশে ফিরেই আমি সবার আগে তৃণাকে শক্ত করে একটু জড়িয়ে ধরবো। আচ্ছা লুসি, তৃণা কি আমাকে এত বছর পর হঠাৎ দেখে আমাকে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে উঠবে? লুসি রিনির চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, হয়তো উঠবে। আচ্ছা, তুমি কি সবাইকে জানিয়েছো যে তুমি আজ ফিরছো? না, কাউকে জানাইনি। সবাইকে হঠাৎ করেই উপস্থিত হয়ে সারপ্রাইজ দিব। কথা বলতে বলতে রিনির আচমকা মনে হলো চারিপাশে ঝলমলে আলোটা যেন কেমন ফিকে হয়ে আসছে। তার চোখ দুটো বড্ড ঝাপসা ঠেকতে লাগলো। লুসি ঘড়ির দিকে তাকিয়ে সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, তুমি একটু এখানে লক্ষ্মী মেয়ের মতো বসো রিনি। বোর্ডিং পাসের কয়েকটা ফর্ম পূরণ করা বাকি আছে, আমি ওগুলো একটু ডেস্ক থেকে নিয়ে আসছি। লুসি যেই না পেছনে ফিরে 2 কদম এগিয়েছে, রিনি হঠাৎ এক অজানা আতঙ্কে ধরফর করে লুসির হাতটা পেছন থেকে শক্ত করে টেনে ধরল, যেন এই হাত ছেড়ে দিলে সে আর কোনোদিনও এই পৃথিবীর কাউকে ছুতে পারবে না। লুসি থমকে দাঁড়িয়ে পেছনে তাকালো। রিনির ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো? কিছু লাগবে তোমার? পানি খাবে? রিনি আর কথা বলার শক্তি পেল না। সে আস্তে করে লুসির হাতটা ছেড়ে দিল। অত্যন্ত দুর্বলভাবে 2 পাশে মাথা নাড়ালো, যার অর্থ না, কিছু লাগবে না, তুমি যাও। লুসি আশ্বস্ত হয়ে ফর্মগুলো আনতে লাউঞ্জের ভিড়ের মাঝে মিলিয়ে গেল। লুসি চলে যেতে রিনির পুরো শরীরটা যেন অবশ্যই ভেঙে পড়তে চাইল। তার নাক দিয়ে এবার অবিরাম ধারায় তপ্ত লাল রক্ত গড়িয়ে পড়তে লাগলো। চোখের সামনে চারিপাশের এয়ারপোর্টের ব্যস্ত কোলাহল, আলোর রোশনায় সবকিছু ধীরে ধীরে এক ঘন অন্ধকারের চাদরে ঢেকে যেতে লাগলো। সোজা হয়ে বসে থাকার ন্যূনতম ক্ষমতাটুকু তার অবাধ্য শরীর হারিয়ে ফেলল। রিনি এবার ধিল্লয়ে লাউঞ্জের ওই ঠান্ডা মেটালিক বেঞ্চটার উপর একপাশে কাত হয়ে শুয়ে পড়ল। চোখের পাতা দুটো এক চরম ক্লান্তিতে বন্ধ হয়ে আসছে। বুকের ভেতরটা যেন কেউ এক মস্ত বড় পাথর দিয়ে চেপে ধরেছে। দম নিতে বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু এই তীব্র যন্ত্রণার মাঝেও তার ঠোঁটের করে এক অদ্ভুত অলৌকিক আনন্দের হাসি ফুটে উঠল। রিনি চোখ বন্ধ অবস্থাতে তীব্রভাবে অনুভব করলো তার এই জরাজীর্ণ বেঞ্চটার ঠিক পাশে এসে বিশাল আকৃতির এক ছায়ামূর্তি দাঁড়ালো, কিন্তু সেদিকে তার ধ্যান নেই। তার নিস্তেজ বন্ধ চোখের পর্দায় এবার একে একে ভেসে উঠতে লাগলো ফেলে আসা দেশের সমস্ত মধুর স্মৃতি। সে তার জীবনের সমস্ত কালো কলঙ্কিত দিনগুলোকে এক ঝটকায় মুছে ফেলে কেবল খুঁজে খুঁজে সুন্দরতম স্মৃতিগুলোকে আঁকড়ে ধরল। তার চোখের সামনে সবার আগে ভেসে উঠল 11 বা 12 বছর বয়সী তূর্ণার সেই ডাগর চোখের নিষ্পাপ মুখটা। রিনির মনে হলো মেয়েটার চেহারা আগের চেয়েও কত বেশি মায়াবী আর সুন্দর হয়েছে। তূর্ণার থেকে বিদায় না নিয়ে আসার কারণে কি রিনির উপর রেগে আছে? চোখের সামনে ভেসে উঠলে ওমর হাওলাদার, ওনার মাথার চুল আর দাড়িগুলো এখন কেমন ধবধবে সাদা হয়ে গেছে। চোখে এক অপার্থিব অপেক্ষা। রিনির অবশ্য শরীরটা ফ্রান্সের এই অচেনা বিমানবন্দরে পড়ে থাকলেও তার শেষ মুহূর্তে জাগ্রত মস্তিষ্ক যেন ততক্ষণে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে বাংলাদেশের মাটিতে ফিরে গেছে। সে দেখতে পেল মেহরাব দেওয়ান সেই আগের মতোই গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন, শুধু ওনার দাড়িগুলো আগের চেয়ে একটু বড় হয়েছে। দূর থেকে স্নিগ্ধ মুখে চিলতে হেসে এগিয়ে এলেন রসনারা বেগম। আর ঠিক তখনই সেই আলো আধারির গোলক ধাঁধা পেরিয়ে রিনির খুব কাছে হেঁটে এলো তূর্ণা, সেই ছোট্ট পিচ্চি মেয়েটা। তূর্ণা এসে পরম মমতায় এক মায়া ভরা অলৌকিক কণ্ঠে রিনির রক্তে ভেজা ফ্যাকাশে মুখটা নিজের 2 হাতে ছুঁয়ে দিয়ে ডেকে উঠল, আম্মু। দীর্ঘ 3 বছরের তৃষ্ণার্ত চাতকের মতো এই একটা শব্দ শোনার জন্য যেন রিনি বেঁচেছিল। তার নিথর হয়ে আসা ঠোঁটের কোণবে এক স্বর্গীয় হাসি উপচে পড়ল। সব কষ্ট, সব অপরাধবোধ, সব অবসান ঘটিয়ে এক বুক অতলান্ত খুশিতে এয়ারপোর্টে সেই ঠান্ডা বেঞ্চে শুয়ে চিরকালের মতো হেসে উঠল মেয়েটা। আর সেই হাসির রেশটুকু ঠোঁটে মেখে ওড়ার অপেক্ষায় থাকা বিমানবন্দরে আগে রিনির আত্মা এক নতুন মুক্ত নীল আকাশে ডানা মেলে দিল। ফর্মগুলো পূরণ করে এক বুক স্বস্তি নিয়ে লাউঞ্জের ভিড় ঠেলে ফিরে এলো লুসি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে রিনি তার বহু কাঙ্ক্ষিত ফ্লাইটে উঠবে। লুসি এসে শয্যাশায়ী রিনির ঠিক পাশে দাঁড়ালো। দেখলো রিনি গভীর ঘুমে আচ্ছন্ন বেঞ্চের উপর এক পাশে কাত হয়ে শুয়ে আছে। লুসি তার হাতের ব্যাগটা এক পাশে রেখে মৃদু হেসে ডেকে উঠল, রিনি, ওঠো, বোর্ডিং শুরু হয়ে গেছে। এবার না উঠলে ফ্লাইটটা কিন্তু সত্যিই ছেড়ে দেবে। অনেক তো হলো, এবার প্লেনে উঠে বসো। বাংলাদেশ গিয়ে যত ইচ্ছে শান্তির ঘুম ঘুমিও, কেমন?
রিনি উঠল না, তার শরীর থেকে ন্যূনতম কোনো সাড়া পাওয়া গেল না। লুসি এবার একটু অবাক হয়ে রিনির কাঁধে হাত দিয়ে আলতো করে নাড়া দিল, আর সাথে সাথে রিনির নিথর অবশ শরীরটা একেবারে হেলে দুলে উঠল। কোনো প্রাণস্পন্দন নেই, কোনো উষ্ণতা নেই, একেবারে বরফের মতো ঠান্ডা। লুসি মুহূর্তের মধ্যে হতবিহ্বল হয়ে গেল। তার চারিপাশে সমস্ত পৃথিবী যেন এক নিমিষেই স্তব্ধ হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে মেঝেতে হাঁটু গেড়ে বসে রিনির হাত দুটো নিজের বুকের মাঝে চেপে ধরে বারবার ডাকতে লাগলো, কিন্তু রিনি উঠছে না। লুসি এবার বুক ফাটানো চিৎকার করে উঠল, হেই রিনি, ওঠো ওঠো বলছি। রসিকতা বন্ধ করো রিনি, চোখ মেলো, কথা বলো আমার সাথে। তুমি না বলেছিলে দেশে ফিরবে, প্রিয় মানুষদের সারপ্রাইজ দেবে? তবে এত তাড়াতাড়ি আমাদের সবাইকে এভাবে একা ফেলে তুমি কি করে চলে যেতে পারো? ওঠো প্লিজ, আর একটিবার চোখ মেলো। তুমি না বলেছিলে তরুণাকে মন ভরে দেখবে, তোমার বোনকে জড়িয়ে ধরবে? তাহলে এভাবে ঘুমিয়ে আছো কেন? ওঠো প্লিজ, ওঠো। কিন্তু রিনি আর উঠল না। এয়ারপোর্টের সে ব্যস্ত কোলাহলময় লাউঞ্জে লুসির এমন উন্মাদ প্রায় চিৎকার আর বুক ফাটানো কান্না, চারিপাশে অনেক মানুষ ছুটে এসে ভিড় জমালো। সিকিউরিটি আর মেডিকেল টিমের লোকজন ছুটে এলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রিনি আর কোনোদিনও উঠবে না, কোনোদিনও না। তার আর প্রিয় মানুষদের কাছে ফিরে যাওয়া হলো না। নিজের চেনা মাতৃভূমিতে পা রেখে বোন চিনার হাতটা ধরে আকুল হয়ে একটাবার ক্ষমা চাওয়া হলো না তার। আজ সব অপরাধবোধ, সব অভিমান আর দীর্ঘশ্বাসের অবসান ঘটিয়ে তথাকথিত সেই খারাপ মেয়েটা নিজ শহরের সীমানা পেরিয়ে এক নীল গগন আকাশে চিরকালের জন্যে ডানা মেলে দিল। রিনির মৃত্যু সংবাদ পেয়ে কি ট্রিনা একটুও কাঁদবে? সব পুরনো ক্ষোভ, সব ক্ষত ভুলে ট্রিনা কি একটাবারও আকাশের দিকে তাকিয়ে বলবে, আপু বড্ড ভালোবাসি তোমায়, ফিরে এসো? ট্রিনা কি আজও রিনির মৃতদেহ দেখে অভিমান করে থাকবে? কেন তাকে ফেলে সে বিদেশে চলে গিয়েছিল সেই ভেবে? নাকি বাচ্চাটা শেষবারের মতো আম্মু ডেকে হাম্মা করে কেঁদে উঠবে? রসনারা বেগম কি আজও সে পাশানি আছেন? নাকি নিজের নারী ছেঁড়া ধনের মৃতদেহটা দেখে সামান্য কাঁদবেন? মেহরাব দেওয়ান, যিনি রিনি শূন্যতার অন্যায়ের মাঝে এক চিলতে পাথর হয়ে বেঁচেছিলেন, তিনি অভাগী মেয়েটার কফিন বন্দির মৃতদেহটা দেখে নিজের ভেতরে সব গাম্ভীর্য হারিয়ে শিশুর মতো ডুকরে কেঁদে উঠবেন? উমর হাওলাদার কি সৎমের জন্য কষ্ট পাবেন, কাঁদবেন? ছেঁড়া মানচিত্র আর কিছু অনুচ্চারিত কান্নার হাহাকার, যা হয়তো সবগুলো মানুষের জীবনে এক অলিখিত শোকগাথা হয়ে আজীবন প্রতিধ্বনিত হবে। সন্ধ্যা পেরিয়ে রাতের আধার এখন আরো ঘনীভূত হয়েছে। চারিপাশে চেনা পৃথিবীটা এক গভীর নিথর নীরবতায় নিমজ্জিত। ঘরের ভেতর বিছানায় পরম শান্তিতে ঘুমাচ্ছে আরিয়ান আর ছোট্ট রোদ্দুর, কিন্তু সেই শান্তির ছোঁয়া স্পর্শ করতে পারেনি ট্রিনাকে। সে একা নিঃসঙ্গ অবস্থায় ব্যালকনির কোণে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছে। তার পরনের শাড়ির অবাধ্য আঁচলটা মাটির সাথে লুটোপুটি খাচ্ছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। আকাশের রূপলি জ্যোৎস্নার আলো এসে পড়ছে তার মুখের উপর, আর সেই মায়াবী আলোয় তার চোখের কোণে জমে থাকা জলবিন্দুগুলো হীরের টুকরোর মতো চিকচিক করছে। ট্রিনার কাঁপতে থাকা দুই হাতের মুঠোয় শক্ত করে ধরা আছে একটা কাঠের ফটো ফ্রেম। ফ্রেমের ওপাশে বন্দী হয়েছে দুটো চেনা মুখ, তার বাবা উমর হাওলাদার এবং বড় বোন রিনি। এই একটিমাত্র ছবি হয়তো রিনি ফ্রান্সের উদ্দেশ্যে দেশ ছাড়া ঠিক আগের মুহূর্তে কোনো এক আকস্মিক টানে তুলেছিল। দেখতে দেখতে রিনির এই পৃথিবী ত্যাগ করে অন্য এক না ফেরার দেশে চলে যাওয়া 2 মাস পার হয়ে গেল। কিন্তু সময়ের চাকা ফুরলেও ট্রিনার ভেতরের ক্ষতটা এতটুকু উপশম হয়নি। সে ছবির ভেতরে রিনি সে চেনা মুখটার উপর আঙ্গুল বোলাতে লাগলো, আর তার চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো সেই কাচের ফ্রেমটার উপর। চোখের জলে রিনির অবয়বটা বারবার ঝাপসা হয়ে আসছিল। তার ঠিক 2 মাস আগের সেই অভিশপ্ত দিনটার কথা মনে পড়তে ট্রিনার বুকটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। ফ্রান্সের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে লুসি নামে সেই অচেনা মেয়েটি যখন ওমর হাওলাদারের ফোনে কল করে জানায় যে ওনার সৎ মেয়ে ফ্রান্সের মাটিতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তখন মুহূর্তের মধ্যে পুরো পরিবারে এক প্রলয় নেমে এসেছিল। এই আকস্মিক ও নির্মম খবরটা সহ্য করার ক্ষমতা ওনার বৃদ্ধ হৃদযন্ত্রের ছিল না। খবরটা শোনা মাত্রই ওমর হাওলাদার হার্ট অ্যাটাক করেন। কোনো কিছু ভাবার সময় না দিয়ে ওনাকে ইমিডিয়েটলি আইসিইউতে ভর্তি করা হয়েছিল। একদিকে বাবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়া, অন্যদিকে রিনি সেই কফিনবন্দি দেহের জন্য চাতকের মতো অপেক্ষা। ট্রিনা যেন জীবনের সবচেয়ে কঠিন ঝড়ের মুখোমুখি দাঁড়িয়েছিল সেদিন। অবশেষে রিনি দেশের মাটিতে ফিরেছিল ঠিকই, কিন্তু লোহার ওই শীতল কফিনে বন্দী হয়ে। কফিনের ঢাকনাটা যখন সরানো হয়েছিল তখন রিনি সেই ফ্যাকাশে অথচ শান্ত মুখটা দেখে কেউ প্রথম নজরে বুঝতেই পারতো না যে প্রাণোচ্ছল মেয়েটা আজ আর বেঁচে নেই। তার ঠোঁটের কোণে লেগে থাকা সেই হালকা হাসির রেশটুকু দেখে মনে হচ্ছিল বিদেশের সমস্ত ক্লান্তি আর মনের সব অপরাধবোধের অবসান ঘটিয়ে রিনি যেন কোনো এক মায়াবী চিরনিদ্রায় তলিয়ে গেছে।
ত্রিনা ছবিটা নিজের বুকের সাথে চেপে ধরে অন্ধকারের মাঝে ফুপিয়ে উঠল। যে বোনকে সে একসময় মন থেকে ঘৃণা করতে চেয়েছিল, আজ তারই চিরতরে হারিয়ে যাওয়া যেন ত্রিনার জীবনের একটা বড় অংশকে চিরকালের জন্য শূন্য করে দিয়ে গেল। বারান্দার ঠান্ডা হাওয়া এসে তার চুলগুলোকে ছুঁয়ে যাচ্ছিল, আর ত্রিনা শুধু এক বুক হাহাকার নিয়ে জ্যোৎস্না ঘেরা আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, আপু তুমি বড্ড দেরিতে ফিরলে, বড্ড অভিমান নিয়ে চলে গেলে। রিনির ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল ফ্রান্সে পা রাখার ঠিক 3 মাস পরে। এই মরণব্যাধির ভেতর থেকে তিল তিল করে তার সমস্ত রক্ত শুষে নিচ্ছিল, অথচ সে একটাবারের জন্য দেশের কাউকে জানতে দেয়নি যে সে কতটা অসুস্থ। নিজের ভেতরে সব যন্ত্রণা, সব কষ্ট সে একাই বুকে চেপে রেখেছিল। একমাত্র লুসি ছাড়া এই সত্যের ভাগিদার আর কেউ ছিল না। মেয়েটার মনে কি এতই অভিমান জমেছিল যে জীবনের শেষ দিনগুলোয় নিজের আপন মানুষদের একটুখানি সান্ত্বনা কিংবা একটু ছোঁয়া পাওয়ার প্রয়োজনটুকু সে বোধ করেনি, নাকি তীব্র অপরাধবোধ আর লজ্জায় তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। 2 মাস আগে সেই দিনটার কথা মনে পড়লে আজও ত্রিনার শরীর শিউরে ওঠে। কফিনটা যখন উঠানে রাখা হয়েছিল তখন ছোট্ট তুর্না রিনি সেই শান্ত নিথর দেহের উপর আছড়ে পড়ে পাগলের মতো চিৎকার করে কেঁদেছিল। সে বারবার অবুজের মতো রিনির গাল দুটো ধরে ঝাঁকিয়েছিল, আকুল কণ্ঠে হাজারো বার আম্মু আম্মু বলে ডেকেছিল, কিন্তু রিনি আর ওঠেনি। তার সেই প্রিয় আম্মু ডাক চিরকালের জন্য বাতাসে মিলিয়ে গিয়েছিল। সবচেয়ে অদ্ভুত পরিবর্তনটা ঘটেছিল রওশনারা বেগমের। রিনির লাশটা দেখে সেই যে তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন, পাথর বনে গিয়েছিল, আজ 2 মাস পেরিয়ে গেলেও সেই মহিলাটা আর একটা শব্দ উচ্চারণ করেননি। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন তীব্র মানসিক আঘাতে তিনি প্যারালাইজড হয়ে গেছেন। যেই মা সারা জীবন রিনিকে শুধু অবহেলাই করে গেছেন, মেয়ের এই করুণ পরিণতি দেখার পর তার অবচেতন মনে হয়তো এই নির্মম সত্যিটা নিতে পারেনি। আর মেহেরাব দেওয়ান, তিনি সেদিন রিনির লাশটার দিকে পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে শুধু নিঃশব্দে অশ্রু বিসর্জন দিয়েছিলেন। ওনার সেই পাথুরে চোখ দিয়ে জল গড়িয়ে পড়াটা যেন এক নীরব কান্নার ইতিহাস হয়ে আছে। কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলা তো সেখানেই শেষ হয়নি। রিনি মারা যাওয়ার ঠিক 7 দিন পরে হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে উমর হাওলাদারও চিরকালের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করেন। পরপর এই দুটো মস্ত বড় শোকের ধাক্কা টিনা এখনো কোনোভাবেই সামলে উঠতে পারছে না। বুকের ভেতরটা সবসময় এক গভীর শূন্যতায় টনটন করে। এই কারণে ইদানিং তার বেশিরভাগ রাতগুলো কাটে একদম নিদ্রাহীন চোখের জলে বারান্দার দেয়ালের পিঠ ঠেকিয়ে। হঠাৎ করে বারান্দায় মৃদু পায়ের শব্দ হলো। আরিয়ান এসে খুব আলতো করে টিনার ঠিক পাশে বসলো। টিনা ঝাপসা চোখে স্বামীর দিকে তাকিয়েও কিছু বলল না, আবারও ছবির ফ্রেমটার দিকে চোখ ফিরিয়ে নিল। আরিয়ান পরম মমতায় টিনার কাঁধে হাত রেখে অত্যন্ত ধীর মায়াবী কণ্ঠে বলল, চলো শ্যামলিনী, অনেক রাত হয়েছে, এবার একটু ঘুমাবে, চলো ওঠো শোনা। স্বামীর এই আদুরে ডাকটায় যেন টিনার ভেতরের বাঁধ ভাঙা কান্নার দুয়ার খুলে দিল। সে ছবির ফ্রেমটা বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরে আরিয়ানের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, সবাই আমাকে ছেড়ে কেন চলে যায় আরিয়ান? কেন সবাই একা করে দিয়ে চলে যায় আমায়? আমার নিজের মা সেই কতগুলো বছর আগে আমাকে এই দুনিয়ার রেখে চিরদিনের মতো হারিয়ে গেল। তারপর আমার বোনটা এত অভিমান বুকে নিয়ে এই পৃথিবীটাই ত্যাগ করলো সে। আমার আব্বু ছিল এই পৃথিবীতে আমার শেষ আশ্রয়, শেষ ভরসা, সেও আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। কেন হয় আমার সাথে এমন? কেন আল্লাহ আমার কপালে এত শূন্যতা লিখে দিলেন? কেন? বলতে বলতে ত্রিনা আরিয়ানের বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে তীব্র কান্নায় ভেঙে পড়ল। তার পুরো শরীরটা তখন অপূর্ণতার এক গভীর কাঁপুনিতে কাঁপছে। আরিয়ান কোনো কথা বাড়ালো না। সে টিনাকে নিজের শক্ত বুকের মাঝে টেনে নিয়ে পরম শক্তিতে জড়িয়ে ধরল। তার নিজের চোখ দুটো তখন ভিজে উঠেছে। এই মুহূর্তে স্ত্রীকে কি বলে সান্ত্বনা দেবে, কোন মন্ত্রে তার এই বুকচেরা হাহাকার শান্ত করবে তা আরিয়ান নিজেও বুঝে উঠতে পারল না। সে শুধু টিনার মাথায় নিজের চিবুক ঠেকিয়ে তাকে বুকের ভেতরে আরও একটু আড়াল করে এক অলিখিত প্রতিজ্ঞায় চোখ বন্ধ করে নিল। পৃথিবীর সবাই চলে গেল, এই বুকে তার শ্যামলিনীর আশ্রয় কোনোদিনও ফুরাবে না। হাওলাদার বাড়ির সদর দরজার সামনে এসে একটা মৃদু শব্দ করে থামলো মেহেরাব দেওয়ানের কালো রঙের গাড়িটা। গাড়িটা থামতেই পেছনের দরজা খুলে নেমে এলো নীল আর সাদা রঙের স্কুল ড্রেস পরা তুর্না। তার কাঁধে তখনও ঝুলছে স্কুলের ভারী ব্যাগটা। সে বাড়ির ভেতরে না গিয়ে সোজা ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ালো হাওলাদার বাড়ির পারিবারিক কবরস্থানের সামনে। সেখানে সবুজ ঘেরা ছায়া শীতল পরিবেশের মাঝে একদম পাশাপাশি নতুন 2টি কবর মাথা তুলে আছে। কবর দুটোর চারিপাশটা বেশ যত্ন করে বাঁধানো। তার মধ্যে একটা কবরের শ্বেত পাথরের ফলকের উপর স্পষ্ট অক্ষরে খোদাই করে লেখা রয়েছে রিনি হাওলাদার। তুর্না খুব ধীর ও শান্ত পায়ে এগিয়ে গিয়ে রিনি সেই চিরনিদ্রায় সাহিত্য কবরটার পাশে গিয়ে দাঁড়ালো। তারপর নিজের স্কুল ড্রেসটা তোয়াক্কা না করে হাঁটু ভেঙে কবরের পাশে নরম সবুজ ঘাসের উপর বসে পড়ল।
গত 2 মাস ধরে এটাই তুর্নার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহে অন্তত 1-2 বার সেখানে আসবেই। আর এখানে এলে তুর্না যেন অন্য এক মানুষ হয়ে যায়। সে কবরের মাটির দিকে তাকিয়ে তার স্কুলে কি হলো, কে কি বলল সব বিষয়ে এক নাগাড়ে আলাপ করতে থাকে। তার মনে গভীর বিশ্বাস তার আম্মু মাটির নিচে শুয়ে শুয়ে ওনার এই ছোট্ট রাজকন্যার সব কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন। তুর্না আজও ঘাসের উপর 2 হাত রেখে কবরের দিকে তাকিয়ে বলতে শুরু করলো। তার মিষ্টি ফর্সা মুখে এক চিলতে মায়াবী হাসি ঝুলিয়ে বলল, জানো আম্মু, আজ না স্কুলে পড়া দেওয়ার সময় আমি একটু অন্যমনস্ক ছিলাম। ওই যে সেই দিন নতুন একজন ম্যাম জয়েন করলেন না, ওনার নামটা ওনার রিনি। মিস রিনি যখন ক্লাসে রোল কল করছিলেন, আমার শুধু তোমার কথাই মনে পড়ছিল। আর এই অন্যমনস্ক থাকার অপরাধে ওই নতুন ম্যামটা আমাকে পরপর 2 স্কেল দিয়ে হাতে আঘাত করেছেন। জানো আম্মু, ওই ম্যামটার নামটাই শুধু তোমার সাথে মিল, কিন্তু ওনার মনটা ভালো না। তুমি হলে কি আমাকে কখনো এভাবে স্কেল দিয়ে মারতে পারতে, বলো আম্মু? তুর্না একটু থামলো। সে মাটির নিচ থেকে কোনো উত্তরের অপেক্ষা করছিল। উত্তর না পেয়ে সে চট করে নিজের স্কুলের পিঠ ব্যাগটা সামনে টেনে আনলো। চেনটা খুলে ভেতর থেকে একটা আস্ত কিটক্যাট চকলেটের প্যাকেট বের করে আনলো। রিনির কবরের ফলকটার দিকে তাকিয়ে বলল, তুমি না এই চকলেটটা ভীষণ পছন্দ করতে আম্মু, আজ খাবে আমার সাথে? দাঁড়াও, আমি প্যাকেটটা ছিঁড়ে দিচ্ছি। বলেই তুর্না চকলেটটার উপরের রাংতা প্যাকেটটা ছাড়িয়ে নিল। তারপর এক টুকরো কবরের মাটির খুব কাছে এগিয়ে ধরে ফিসফিস করে বলল, এই নাও, খাও আম্মু। বেশ কয়েক সেকেন্ড সে হাতটা ওভাবে শূন্যে ধরে রাখলো। তার অবুঝ নিষ্পাপ মন ততক্ষণে ধরে নিয়েছে যে ওপাশ থেকে অদৃশ্য কোনো হাত এসে চকলেটের স্বাদ গ্রহণ করে নিয়েছে। তুর্না নিজের তৃপ্তির জন্য চকলেটটা একটা ছোট্ট কামড় দিল। তারপর চিবোতে চিবোতে আবারও বলল, জানো মা, আজ না ক্লাসের ওই যে মেয়েটা সেকেন্ড হয়েছে, ও আবারও সবার সামনে আমাকে খুব পচা একটা কথা বলেছে। ও আজ টিফিনের সময় সবার সামনে এসে বলল, তোর মা কোথায় তোর না? তোর মা কি তোকে ভালোবাসে না যে তোকে স্কুল থেকে নিতে আসে না? অথচ আম্মু, ও কিন্তু খুব ভালো করেই জানে যে আমার মা এই পৃথিবীতে আর বেঁচে নেই। তবুও ও আমাকে কষ্ট দেওয়ার জন্য বারবার জিজ্ঞাসা করে আমার মা কোথায়। আজ যখন ওই কথাটা বলল না মা, ওকে কোনো জবাবও দিতে পারিনি। আমার কেমন যেন চারপাশটা ঝাপসা ঝাপসা মনে হচ্ছিল। বলতে বলতে তুর্নার গলার স্বরটা বুঝে এলো। এতক্ষণ ধরে মুখে জোর করে হাসি ফুটিয়ে রাখা সেই চিলতে হাসিটা এক নিমিষে মিলিয়ে গেল। তার ডাগর ডাগর চোখ দুটো নোনা জলে ভরে উঠল। আর পর মুহূর্তে গাল বেয়ে কয়েক ফোঁটা তপ্ত জল টুপটুপ করে ঝরে পড়ল কবরের ওই সবুজ ঘাসগুলোর ওপর। আকাশের বুক চিরে মেঘেরা গম্ভীর আওয়াজে গর্জন করে উঠল। চারিপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে গাড়িতে হেলান দিয়ে তুর্নার প্রতিটা কথা শুনছিলেন মেহেরাব দেওয়ান। মেয়ের এই অবুঝ আকুতি ভরা ওনার ভেতরের শক্ত পুরুষ মানুষটাকে এক নিমিষে ভেঙে চুরমার করে দিচ্ছিল। ওনার চোখ বেয়ে বারবার নোনা জল গড়িয়ে পড়ছিল। আকাশের অবস্থা ক্রমশ বেগতিক দেখে মেহেরাব দেওয়ান চোখের জল মুছে ধীর পায়ে এগিয়ে এলেন। তুর্নার কাঁধে একটা হাত রেখে অত্যন্ত নরম গলায় বললেন, চলো তোরনা, এবার উঠতে হবে মা, আকাশের অবস্থা ভালো না, এখনই মস্ত বড় বৃষ্টি নামবে। তুর্না কবরের মাটির দিকে তাকিয়ে দুই পাশে মাথা নেড়ে বলল, আর একটু থাকি পাপা, প্লিজ। তুমি দেখো না, আমি এত কথা বলছি, অথচ আম্মু একটা কথাও বলছে না। আম্মু মনে হয় আমাদের উপর বড্ড রাগ করে আছে। পাপা, তুমি একবার আম্মুকে সরি বলে দাও না। তুমি বললে আম্মু নিশ্চয়ই রাগ ভেঙে কথা বলবে। মেহেরাব দেওয়ান আর নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না। তিনি তুর্নার পাশে ভেজা ঘাসের উপর হাঁটু গেড়ে বসলেন। রিনি শ্বেত পাথরের ফলকটার দিকে তাকিয়ে অত্যন্ত রুদ্ধ ধীর কণ্ঠে বলে উঠলেন, এভাবে আমাদের সবাইকে একা ফেলে এত বড় শাস্তি দিয়ে না গেলেও পারতেন রিনি। ওনার চোখ বেয়ে এবার টপ টপ করে জল গড়িয়ে পড়ল রিনির কবরের উপর। ওনার কণ্ঠরোধ হয়ে এলো। বুকের ভেতরটা এত ভারী হয়ে উঠল যে এরপর আর একটা শব্দ ওনার মুখ দিয়ে বের হলো না। ঠিক তখনই মেঘ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। মেহেরাব দেওয়ান কোনো মতে নিজেকে সামলে নিয়ে তুর্নার হাতটা শক্ত করে ধরে বললেন, চলো শোনা, খুব বৃষ্টি হচ্ছে, আমাদের তাড়াতাড়ি গাড়িতে ফিরতে হবে, চলো।
কিন্তু তুর্না এবার মেহেরাব দেওয়ানের হাত থেকে এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল। সে রিনির ভেজা কবরের উপর ডুকরে কেঁদে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল। নিজের দুটো ছোট হাত দিয়ে পুরো কবরটাকে শক্ত করে জাপটে ধরে সে চিৎকার করে বলে উঠল, পাপা দেখো কত বৃষ্টি হচ্ছে, আমার আম্মু তো একা একা এখানে ভিজে যাবে পুরোটা। আমি যাব না পাপা, তুমি আম্মুকে ধরে এখানে আমি আম্মুকে ধরে এখানে একটু থাকি, বৃষ্টিটা কমলেই চলে যাব। এভাবে ভিজলে তো আমার আম্মুর খুব ঠান্ডা লেগে যাবে পাপা। আমি আম্মুকে ছেড়ে কোথাও যাব না, কিছুতেই যাব না। মেহেরাব দেওয়ানের চোখ দুটো আবারও জলে ভেসে গেল। বৃষ্টির জল আর চোখের জল একাকার হয়ে ওনার গাল বেয়ে পড়তে লাগলো। তিনি তুর্নাকে কবর থেকে টেনে তুলে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরলেন। ওনার অবুঝ মেয়েটাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমার সোনা মা, চলো লক্ষ্মীটি, পরে আমরা আবার আসবো, আম্মুকে আবার দেখে যাব। তুমি এইভাবে বৃষ্টিতে ভিজলে যে ভীষণ অসুস্থ হয়ে পড়বে সোনা, আর তুমি অসুস্থ হলে কিন্তু তোমার এই আম্মু উপর থেকে খুব বকবে তোমাকে, তোমার ওপর মস্ত বড় অভিমান করবে। বাবার মুখে আম্মু রাগ করবে কথাটা শুনে তুর্না ওনার বুকের ভেতর থেকে মুখ তুলে তাকালো। তার চোখ দুটো তখন অশ্রুসজল। সে মলিন মুখে জিজ্ঞাসা করলো, আমি ভিজলে আম্মু সত্যিই রাগ করবে পাপা? মেহেরাব দেওয়ান মেয়ের কপালে একটা চুমু খেয়ে আলতো করে মাথা নেড়ে বললেন, খুব রাগ করবে। আম্মুর রাগ করার কথা শুনে তুর্না আর কোনো বাধা দিল না। সে নিস্পৃহের মতো বাবার হাত ধরে উঠে দাঁড়ালো। মেহেরাব দেওয়ান তুর্নাকে আগলে ধরে নিয়ে গিয়ে সাবধানে গাড়ির পেছনের সিটে বসিয়ে দিলেন। জানালার কাচ বেয়ে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে। চাকার নিচে বৃষ্টির পানি ছিটিয়ে গাড়িটা ধীরে ধীরে হাওলাদার বাড়ি চত্বর ছেড়ে চেনা রাস্তার দিকে চলতে শুরু করলো। তুর্না গাড়ির ভেতরে কাজ সরিয়ে পেছনের দিকে মুখ ফিরিয়ে হাত নাড়তে লাগলো। ঝাপসা বৃষ্টির আবছায়ার মাঝে তুর্নার নিষ্পাপ মন হঠাৎ এক অলৌকিক দৃশ্য দেখতে পেল। সে স্পষ্ট দেখলো কবরের পাশে রিনি দাঁড়িয়ে আছে। রিনির মুখে কোনো ক্লান্তি নেই, কোনো অসুখ নেই। রিনিও তার দিকে তাকিয়ে খুব মিষ্টি করে হাসছে আর পরম মমতায় হাত নাড়িয়ে ওনার ছোট্ট রাজকন্যাকে বিদায় জানাচ্ছে। তুর্নার ঠোঁটের কোণে এতক্ষণ এক টুকরো শান্তির হাসি ফুটে উঠল। সে হাত নাড়তেই থাকলো যতক্ষণ না রিনি সেই মায়াবী অবয়বটা বৃষ্টির কুয়াশায় পুরোপুরি মিলিয়ে গেল। মির্জাবাড়ির সুপরিসর ড্রয়িং রুমে তখন ভরপুর পারিবারিক আড্ডার আসর বসেছে। আড্ডার চেনা হাসির রোল পুরো ঘরটা মুখরিত। মিতু আর রোহানের বিয়ের এতগুলো বছর কেটে গেল, আজও তাদের কোনো সন্তান হয়নি। তবে এ নিয়ে মিতুর মনে যে তীব্র আফসোস আর আক্ষেপ ছিল, সময়ের সাথে সাথে তা যেন কর্পূরের মতো মিলিয়ে গেছে। এখন আর সে এসব নিয়ে আগের মতো মন খারাপ করে বসে থাকে না, থাকবেই বা কেন। রোদসী একাই তো পুরো মির্জাবাড়ি নিজের চঞ্চলতায় সারাদিন মাতিয়ে রাখে। ড্রয়িং রুমের নরম সোফায় আদনানের গা ঘেঁষে বসে খুব গম্ভীর মুখে কি যেন আলোচনা করছে ছোট রোদসী। সে আদনানকে মিষ্টি গলায় আদু চাচ্চু বলে ডাকে। এই অদ্ভুত সুন্দর আর আদুরে ডাকটা তাকে আর কেউ নয়, স্বয়ং নৌশি শিখিয়েছে। হঠাৎ রোদসী আদনানের শার্টের হাতাটা টেনে ধরে আবদারে সুরে বলল, আদু শাশু, আমাকে একটু গপ্প শোনাবে? একটা সুন্দর গপ্প বলো না। আদনান কিছুটা সময় গম্ভীর হওয়ার ভান করে ভাবলো, তারপর রোদসীর দিকে তাকিয়ে চোখ টিপে অত্যন্ত রসিয়ে রসিয়ে বলতে শুরু করলো, শোনো তবে রচ্ছনা, এক দেশে ছিল এক মস্ত বড় কালনাগিনী। সেই কালনাগিনী দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল, একদম পরীর মতো। কিন্তু ওই যে বলে না, রূপ থাকলে কি হবে, ভেতরে বীজ তো আর সহজে যাবে না। ওরে বাবা, সে কি বিষাক্ত সাপের মতো সব সময় ফোসফোস করতেই থাকতো। কথায় কথায় নিজের বেচারার স্বামীকে বিছানা থেকে লাথি মেরে নিচে ফেলে দিত। তো একদিন হলো কি, আদনানের মুখের কথা শেষ হলো না। ঠিক তার পরের মুহূর্তে ড্রয়িং রুমের অন্য প্রান্ত থেকে সোফার কুশন তীব্র গতিতে ছুটে এসে সরাসরি আদনানের মুখের উপর আছড়ে পড়ল। আদনান মুখ থেকে বালিশটা সরিয়ে দেখলো সামনে নৌশি দুই কোমরে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে একেবারে অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে আছে। ওর সেই রণচণ্ডী রূপ দেখে পাশে বসা ছোট্ট রোদসী খিলখিল করে হাসতে লাগলো। আদনান নিজের চুলগুলো ঠিক করতে করতে নৌশিনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কিরে রাক্ষসী, এই বালিশটি এভাবে ছুঁড়ে মারলি কেন আমার সুন্দর মুখটায়? মারবো না তো কি করব? আমার নামে ড্রয়িং রুমে বসে এসব কি আজে বাজে কথা বলা হচ্ছিল শুনি। নৌশি চোখ বড় বড় করে তর্জনী উঁচিয়ে বলল। আদনান ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটিয়ে রোদসীর দিকে তাকালো, তারপর বলল, রচ্ছনা, আমরা এখানে কাকে নিয়ে গল্প করছিলাম বলো তো? রোদসী দুই হাত তুলে সানন্দে বলল, কালনাগিনীকে নিয়ে। তার মানে কি বুঝলে ম্যাম?
আদনান নৌশির দিকে তাকিয়ে চোখ নাচিয়ে বলল, আর বলা মাত্রই আদনান আর রুদ্রসী দুজনে মিলে একে অপরের হাতের তালুতে হাই ফাইভ দিয়ে হাই হাই করে একজোটে হেসে উঠল। নৌশি এবার চরম রেগে গিয়ে আদনানকে শায়েস্তা করার জন্য এদিক ওদিক তাকিয়ে কি যেন একটা খুঁজতে লাগলো। ফুপির সেই মারকুটে চাহনি দেখেই রুদ্রসী সোফায় উপর দাঁড়িয়ে দুই হাত নেড়ে চিৎকার করে উঠল। নাদান পপি খেপে গেছে। পালাও আদু চাচ্চু, তলদি পালাও। রুদ্রসীর এই ওয়ার্নিং শোনা মাত্রই আদনান এক লাফে সোফা থেকে মেঝেতে নামলো। ততক্ষণে নৌশি নিজের পায়ের চটি জুতাটা হাতে তুলে নিয়েছে। জুতা হাতে নৌশি আর আগে আগে প্রাণ ভয়ে আদনান দুজনে মিলে পুরো ড্রয়িং রুম জুড়ে গোল হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিল। হঠাৎ দৌড়াতে দৌড়াতে আদনান সামনে যাকে পেয়েছে এক ঝটকায় লাফ দিয়ে সরাসরি তার কোলেই উঠে গেল। ড্রয়িং রুমের সবাই এক মুহূর্তের জন্য একদম অবাক স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ওনাদের দিকে। নৌশির হাতে জুতো উঁচানোর দৌড়টাও ওখানে আচমকা থেমে গেল, কারণ আদনান যার কোলে লাফ দিয়ে উঠেছে সে আর কেউ নয়, সরাসরি নির্জন। ঠিক তখনই নির্জন আর নুসরাত ড্রয়িং রুমে প্রবেশ করছিল। আর ঠিক সেই মোক্ষম সময়ে আদনান এই কাণ্ডটা ঘটিয়ে বসলো। আদনান পরিস্থিতি বেগতিক দেখে নির্জনের কোল থেকে এক লাফে মেঝেতে নেমে নিজের শার্টটা টেনে টুনে ঠিক করে নিল। নির্জন কপালে ভাঁজ ফেলে আদনানের কানটা চেপে ধরে টেনে দিয়ে বলল, পড়াশোনা শেষ করে এখন দিব্যে একটা চাকরি করছিস, বড় হয়েছিস, তাও কি তোর এই ভণ্ডামি আর বাদরামিগুলো ছাড়বি না আদনান? আদনান কানের ব্যথায় একটু উহু করে উঠেও নিজের স্বভাবসুলভ বাঁকা হাসি হেসে বলল, সবকিছু ছেড়ে দিতে পারি ভাইয়া, তবে এই এক জীবনে ভণ্ডামি আমি ছাড়তে পারবো না। ভণ্ডামি জিনিসটা আমার রক্তে মিশে গেছে, বুঝলে? এদিকে নুসরাত এগিয়ে এসে নৌশির কানটা আলতো করে টেনে ধরে হেসে বলল, আর তুই এইসব দুষ্টুমি একটু রেখে এবার একটু নিজের সংসারে মন দে তো দেখি। নৌশি আর এক মুহূর্ত রাগ ধরে রাখতে পারল না। সে জুতোটা মেঝেতে ফেলে দিয়ে নুসরাতকে আদরে শক্ত করে জড়িয়ে ধরল। নুসরাত এখন সন্তান সম্ভবা, ওনার পেটটা বেশ খানিকটা বড় হয়েছে। নৌশি নুসরাতের পেটের দিকে তাকিয়ে কৌতূহলী চোখে জিজ্ঞাসা করল, আচ্ছা আপু, তোমার এই পেটের পিচ্চি আত্মাটা কবে নাগাদ এই দুনিয়াতে আসবে বলো তো? আমার তো তর সইছে না। নুসরাত নৌশির কপালে একটু টোকা দিয়ে হেসে বলল, দেরি আছে এখনো, অত তাড়াহুড়ো করতে হবে না। নির্জন আর নুসরাত এরপর ড্রয়িং রুমের সবার সাথে একে একে হাসি মুখে কুশল বিনিময় করলো। এতক্ষণ পর আরিয়ান এসে ড্রয়িং রুমের সোফাটা একটু ক্লান্ত হয়ে বসলো। সে চোখ ঘুরিয়ে তাকিয়ে দেখলো ট্রিনা আর মিতু ওরা রান্নাঘরে রাতের খাবারে তদারকি করছে। ঠিক তখনই রান্নাঘর থেকে ট্রিনার কড়া কণ্ঠস্বর ভেসে এলো, রোদ্দুরের কপালে আজ সরিয়ে আছে, সকাল থেকে মেয়েটা কিচ্ছু মুখে দেয়নি, সারাদিন শুধু দুষ্টুমি করা। পাশে দাঁড়িয়ে মিতু মৃদু হেসে আদুরে গলায় বলল, বকো না তো ত্রিনা, ছোট বাচ্চা, ও একটু পরেই খেয়ে নেবে। এসো তো শোনা, আমি নিজে তোমাকে খাইয়ে দিচ্ছি। ট্রিনা রান্নাঘর থেকে খুন্তি হাতে একটু রেগে মুখ বাড়িয়ে বলল, তোমাদের সবার এত অতিরিক্ত আদরে আদরেই রোদ্দুর দিন দিন এমন বাদল হয়ে যাচ্ছে, সারাক্ষণ শুধু দুষ্টুমি আর দুষ্টুমি, কোনো প্রহরেও শান্ত থাকে না সে। মায়ের এই কড়া শাসন আর বকুনি শুনে ছোট্ট রোদ্দুর আর দাঁড়িয়ে থাকা নিরাপদ মনে করলো না। সে গুটি গুটি পায়ে আরিয়ানের কাছে গিয়ে সোজা কোলে উঠে বসলো। তারপর আরিয়ানের শার্টের কলারটা ধরে গম্ভীর মুখে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, বাবা, আম্মুকে তোমার টট বউ দেখেছো? আমাকে সকাল বিকাল কিভাবে বকে, শুধু আমাকেই নয়, মাঝে মাঝে তো দেখি তোমাকেও কেমন বকে। রোদ্দুরের এই পাকা পাকা কথা নিষ্পাপ মুখের প্রশ্ন শুনে ড্রয়িং রুমে উপস্থিত নির্জন, নুসরাত, আদনান থেকে শুরু করে প্রত্যেকে একযোগে হো হো করে হেসে উঠল। আরিয়ান এবার রোদ্দুরের চুলে হাত বুলিয়ে দিতে দিতে একটু মলিন হেসে বলল, আসলে কি হয়েছে জানো রোদ্দুর? তোমার আম্মুর বাবা, একমাত্র বড় বোন, তারা সবাই না খুব অল্প সময়ের মধ্যে হারিয়ে গেছে। সে প্রিয় মানুষগুলোকে হারানোর গভীর কষ্টে তোমার আম্মুর মেজাজটা সবসময় একটু খিটখিটে থাকে। রোদ্দুর বাবার কথা শুনে নিজের বড় বড় চোখ দুটো গোল গোল করে জিজ্ঞাসা করলো, আম্মুকে কাঁদে বাবা? বড্ড কাঁদে। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল। রোদসী এবার খুব ভাবুক আর গম্ভীর হয়ে মাথা নেড়ে বলল, আচ্ছা, তাই বুঝি। এরই মাঝে মিতু প্লেটে করে রোদসীর জন্য গরম গরম খাবার নিয়ে ড্রয়িং রুমে আসলো। মিতু আর রোহানের কোনো সন্তান না হলেও মিতু যেন এই রোদসীকে নিজের গর্ভজাত সন্তানের মতো মনে করে। রোদসীর সামান্য কিছু হলে, একটা আঁচড় লাগলে সবার আগে মিতু উন্মাদের মতো উতলা হয়ে পড়ে। আর তাদের ঠিক পাশেই মিহু এবং লিলি, দুই পোষা বিড়াল, পরম আনন্দে খুনসুটি করে বেড়াচ্ছে। মিহু তো এখনও সে আগের মতোই ট্রিনা ন্যাওটা হয়ে আছে, সারাক্ষণ ছায়ার মতো ট্রিনার পিছু পিছু করে সে। আরিয়ান সেই নিয়ে জেলাসি করতে ভুলে না। রান্নাঘরের কাজ শেষ করে
তাদের পাশে এসে এবার টিনাও বসলো। সবাই মিলে বেশ চমৎকার এক আড্ডার আসর জমিয়েছে। ঠিক তখনই আরিয়ান সবার দিকে তাকিয়ে হঠাৎ চিলতে হেসে বলে উঠল। শোনো সবাই, তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। আরিয়ানের কথা শুনে আদনান, নৌশি থেকে শুরু করে সবাই কৌতূহলী হয়ে একসাথে বলে উঠল। কি সারপ্রাইজ ভাইয়া, বলো না কি রকম? আরিয়ান ত্রিনার দিকে একবার তাকিয়ে বলল, আমি প্ল্যান করেছি, আগামী সপ্তাহে আমরা সকলে মিলে একসাথে পাহাড় দেখতে যাব। অনেকদিন তো হলো, এবার সবাই মিলে একটু ঘুরে আসা যাক। পাহাড় ভ্রমণের কথা শুনে ড্রয়িং রুমে সবাই এক নিমিষে খুশিতে আত্মহারা হয়ে গেল। কিন্তু সবার সেই আনন্দের মাঝে ত্রিনা একটু নিচু স্বরে বলল, সবাই মিলে ঘুরে এসো, আমি না হয় অন্য এক সময় যাব। এই মুহূর্তে আমার ঠিক ভালো লাগছে না। ত্রিনার এই একটি কথায় ড্রয়িং রুমে চেনা আনন্দের আবহাওয়াটা ধপ করে নেমে গেল। সবার মুখের হাসি মিলিয়ে গিয়ে মুহূর্তের মধ্যে মুড অফ হয়ে গেল। ত্রিনা এখনও তার বড় বোন রিনি আর বাবা ওমর হাওলাদারকে হারানো সেই গভীর শোক ও কষ্ট মন থেকে পুরোপুরি ভুলতে পারেনি। তাই কোনো উৎসব বা ভ্রমণ তাকে টানে না। সবার মলিন মুখের অবস্থা দেখে ত্রিনা একটু অপ্রস্তুত হয়ে বলল, এ কি, সবার মুখের অবস্থা এমন হয়ে গেল কেন? তোমরা সবাই ঘুরে এসো না প্লিজ, আমি না হয় অন্য কোনো সময় কোনো এক সুযোগ বুঝে যাব। ঠিক তখনই ছোট রদিশি গুটি গুটি পায়ে এগিয়ে এসে ত্রিনাকে শক্ত করে জড়িয়ে ধরল। নিজের মায়াবী গলায় বলল, চলো না আম্মু, আমরা সবাই যাই। আমি কখনো সামনাসামনি পাহাড় দেখিনি। ওই দিন আদু চাচু আমাকে বললো পাহাড়ে নাকি যেখানে সেখানে মানুষ প্রকৃতির কাজ করে পেট পরিষ্কার করতে পারে। ওই বড় বড় পাহাড়ের আড়ালে নাকি বাথরুম করতে খুব মজা। রদসির মুখে পাহাড়ের এমন অদ্ভুত লজ্জাজনক বর্ণনা শুনে ড্রয়িং রুমের সবাই এক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপরেই সবার তীক্ষ্ণ নজর গিয়ে পড়ল আদনানের উপর। আদনান পরিস্থিতি বেগতিক দেখে লজ্জায় লাল হয়ে রদসিকে নিজের দিকে টেনে নিয়ে মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, হায় রে আমার কপাল, তুই সবার সামনে এভাবে আমার মান ইজ্জতের ফালুদা বানাতে পারলি রোদসোনা। নৌশি এবার সোফা থেকে উঠে দাঁড়িয়ে কোমর বেঁধে বলল, দেখলে দেখলে তোমরা, এই কারণেই এই আদুর বাচ্চার উপর আমার সারাক্ষণ এত রাগ হয়। আমাদের এতটুকু নিষ্পাপ রোদ সোনাকেও কিভাবে পাহাড়ের বর্ণনা দিয়েছে দেখেছো? ও নিজে একটা আস্ত গোয়ার, তাই পাহাড়ের সৌন্দর্য বাদ দিয়ে ও বাথরুমের গল্প শোনায়। আদনান আর নৌশির এই চিরচেনা কাণ্ড দেখে ড্রয়িং রুমের বাকিরা হাসবে নাকি কাঁদবে তা যেন ভেবেই পাচ্ছিল না। হাসির একটা হালকা হাওয়া আর আবার পুরো ঘরে বইতে শুরু করলো। সবাই যখন শান্ত হলো, আরিয়ান এবার ত্রিনার খুব কাছে এসে বসলো। অত্যন্ত মায়াবী ও মৃদুস্বরে বলল, চলো না ত্রিনা, সবাই মিলে যাও চোখ একবার। তোমাকে সাথে নিয়ে মেঘে ঢাকা পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটার বড্ড শখ আমার, তোমার মনটা একটু ভালো হবে। স্বামীর চোখে সেই গভীর ভালোবাসার আকুলতার দিকে ত্রিনা কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর সবার ম্লান মুখের দিকে তাকিয়ে নিজের ভেতরের কষ্টটাকে একটু আড়াল করে মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে চলো, তোমরা যখন এত করে বলছো আমি যাব। ত্রিনার মুখ থেকে হ্যাঁ সূচক শব্দটা শোনার সাথে সাথে পুরো ড্রয়িং রুমে সবাই একসাথে হই হই করে মেতে উঠল। আদনান আর রোদসিত খুশিতে সোফার উপরেই নাচতে শুরু করে দিল। পরপর ঘটে যাওয়া অতলান্ত শোকের কালো মেঘ কাটিয়ে মির্জা পরিবারে যেন আবার এক ফালি সোনালি রোদ্দুর এসে উকি দিল। প্রকৃতির ক্যানভাসে যেন কোনো এক অপার্থিব মায়ার কারিগর। দুই পাশে আকাশ ছোঁয়া অহংকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সুগম্ভীর সবুজ পাহাড়ের সারি। পাহাড়ের সেই গাঢ় সবুজের চাদরে ছুঁয়ে ওপরে বিছিয়ে আছে এক চিলতে মেঘ। শান্ত নীল আকাশ, নীলা সবুজের এই যে মিতালি, তা যেন হলিউড বা বলিউডের যে কোনো কাল্পনিক সিনেমার দৃশ্যকেও অনায়াসে হার মানায়। সৃষ্টিকর্তা যেন পরম যত্নে উপত্যকাটিকে সাজিয়েছেন। পাহাড়ের বুক চিরে সর্পিল গতিতে এঁকে বেঁকে চলে গেছে মসৃণ পিচ ঢালা পথ। সেই পথে দুই পাশে শুধু চোখ জুড়ানো সবুজই নয়, মেলা বসেছে রঙের উৎসবের। বুনো লতা সুবিন্যস্ত গাছের ডালে ডালে ফুটে আছে নাম না জানা হাজারো লাল হলুদ আর বেগুনি ফুলের বাহার। পাহাড়ি হাওয়া যখন সেই ফুল ছুঁয়ে বয়ে যায়, তখন পুরো উপত্যকায় যেন এক মাদকতা বয়ে সুবাস ছড়িয়ে পড়ে। এমন দৃশ্য যেখানে একবার চোখ পড়লে আর চোখ ফিরিয়ে নেওয়া মুশকিল। পলক ফেললেই যেন মনে হয় জীবনের সেরা কোনো মুহূর্ত মিস হয়ে যাবে। আর এই অপার্থিব সৌন্দর্যের বুক চিরে রূপকথার রাজকীয় রথের মতো ধীরলয়ে ছুটে চলেছে একটি বিলাসবহুল ভিআইপি বাস। বাসের বিশাল কাচের জানালার ওপাশে তখন মোহাচ্ছন্ন এক নীরবতা।
সেই বাসের নরম আরামদায়ক আসনে বসে আছেন মির্জা পরিবারের সকল সদস্য। আরিয়ান হঠাৎ গাড়িটা থামতে বলল। গাড়ি থেমে গেল। একে একে সকলে বাস থেকে নেমে গেল। বাড়ির 4 জুটি সবাই এসেছে, তবে এই পাহাড়ে বয়স্করা কেউ আসেনি। সকলে মুগ্ধ প্রকৃতির এত সুন্দর রূপ দেখে। রোদসী তার পাপার হাত ধরে আছে, বারবার জিজ্ঞাসা করছে এটা কি সেটা কি। নুসরাত নির্জন হাত ধরে হাঁটছে। রেহান, মিতু, সকলের চোখে মুখে আনন্দ, উচ্ছ্বাস, ভালোবাসা। আর অন্যদিকে আদনান আর নৌশি, ওরা দুজন রাস্তার পাশে এটা ওটা দেখে একবার একদম বাদরের মতো লাফাচ্ছে। কখনো সুন্দর কোনো পাহাড়ি পাথর দেখে আদনান নৌশিকে দেখাচ্ছে, তো পর মুহূর্তে আবার কোনো একটা সামান্য বিষয়ে দুজনের মাঝে ধুন্ধুমার ঝগড়া লেগে যাচ্ছে। ওদের এই মিষ্টি আর চিরচেনা খুনসুটি দেখে পুরো ট্যুরটাই যেন বাকি সবার কাছে আরও বেশি প্রাণবন্ত আর সুন্দর হয়ে উঠছে। হাঁটতে হাঁটতে হঠাৎ আদনানের চোখ গেল পাহাড়ের ঢালে ফোটা এক অদ্ভুত সুন্দর বুনো ফুলের দিকে। ফুলগুলোর গঠন বেশ চমৎকার। একটি বড় চওড়া পাতার আবরণে ঠিক ভেতর থেকে মোচার মতো বা একটা লাঠির মতো পুংকেশর সোজা হয়ে বেরিয়ে এসেছে। ফুলগুলো দেখতে একদম গাঢ় হলুদ রঙের। পাহাড়ে এই প্রকৃতির মাঝে বেশ উজ্জ্বল দেখাচ্ছে। সৌন্দর্যপ্রেমী আদনান আর এক মুহূর্ত দেরি করলো না। নৌশিকে ইমপ্রেস করার জন্য সে রাস্তার পাশ থেকে কসরত করে সেই হলুদ ফুলটা টেনে তুলে নিল। তারপর বেশ একটা বীরত্বের ভাব নিয়ে এসে দাঁড়ালো নৌশির ঠিক সামনে। আদনানের হাতে ওই রকম সুন্দর একটা পাহাড়ি ফুল দেখে নৌশির ফর্সা মুখে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। ঠিক তখনই আদনান হিরোদের মতো এক হাঁটু গেড়ে মাটির উপর বসে রইল। ফুলটা নৌশির দিকে বাড়িয়ে দিয়ে অত্যন্ত নাটকীয় কণ্ঠে বলে উঠল, প্রিয় নাদান বউ আমার, এই অদবে হাতে বুনো ফুলটা গ্রহণ করে আমাকে ধন্য করুন। নৌশিত তখন আনন্দে একদম আত্মহারা। সে আদনানের এই রোমান্টিক রূপ দেখে গলে জল হয়ে হাত বাড়িয়ে ফুলটা যেই না নিতে যাবে, ঠিক তখনই দূর থেকে মিতু ওনাদের দিকে তাকে চিৎকার করে বলে উঠল, নৌশি, হাত দিও না, ওটা বুনো কচু গাছের ফুল। হাত দিলেই কিন্তু সারা শরীর চুলকানি আরম্ভ হয়ে যাবে। মিতুর মুখ থেকে কচু ফুল আর চুলকানি শব্দটা শোনা মাত্রই আদনানের ভেতরে সমস্ত রোমান্স এক সেকেন্ডে কর্পূরের মতো উড়ে গেল। সে গরম ছ্যাঁকা খাওয়ার মতো হাতের ফুলটা এক ঝটকায় দূরে ছুঁড়ে মারল। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে কোনো কচুর কষ ওর হাতে লেগে গেছে এবং সত্যিই হাতটা তীব্রভাবে চুলকাতে শুরু করেছে। আদনান এবার উন্মাদের মতো এক হাত দিয়ে অন্য হাত চুলকাতে চুলকাতে বাদরের মতো লাফালাফি শুরু করে দিল। উফ, ওরে বাবারে, মরে গেলাম রে, এ তো দেখি আসলে মারাত্মক চুলকাচ্ছে। এদিকে নৌশিত আদনানের এই আকস্মিক হাল দেখে হাসতে হাসতে একদম শেষ। সে পেটে হাত দিয়ে রাস্তার উপর বসে পড়ার মতো অবস্থা। আদনান চুলকানির চোটে অস্থির হয়ে নৌশির দিকে বড্ড অসহায় করুণ চোখে তাকিয়ে বলল, তোর স্বামী এখানে চুলকে মরে যাচ্ছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস। স্বামীর ওই রকম কাচুমাচু আর অভাগা মুখটা দেখে এবার নৌশির মনে একটু মায়া হলো। সে নিজের হাসিটা কোনো মতে চেপে ধরে এগিয়ে গেল। আদনানের সেই চুলকানো হাতটা আলতো করে নিজের 2 হাতের মুঠোয় টেনে নিল। তারপর হাতের তালুতে খুব যত্ন করে মুখ নামিয়ে ফু দিতে লাগলো, যেন পাহাড়ি হাওয়ার সাথে মুখের ফু আদনানের চুলকানিটা একটু কমিয়ে দেয়। ঠিক তখনই আদনানকে একদম চমকে দিয়ে নৌশি হাতের অঞ্জলিতে হঠাৎ নিজের নরম ওষ্ঠ স্পর্শ করালো। এক পরম ভালোবাসার আলতো চুমু এঁকে দিল আদনানের হাতে। ফিরে আকস্মিক অতর্কিত ভালোবাসার ছোঁয়া পেয়ে আদনান এক পরম শান্তিতে চোখ দুটো বন্ধ করে নিল। মনে হলো হাত চুলকানো তো দূর, এই ছোঁয়ায় দুনিয়ার সমস্ত কষ্ট এক নিমিষে গায়েব হয়ে যেতে পারে। আদনান চোখ বন্ধ অবস্থাতে ওনার চেনা বাঁকা হাসি হেসে ফিসফিস করে বলল, এই তো আদনান মির্জা এই নাদান বউয়ের ভালোবাসার সাগরে ডুবে মরে গেল রে। আদনানের এই চিরচেনা ফ্লার্ট করার সংলাপ শুনে নৌশি লজ্জায় লাল হয়ে ওনার বুকে একটা মৃদু চাপড় দিয়ে খিলখিল করে হেসে দিল। পাহাড়ের বুকে ওনাদের এই অমলিন হাসির শব্দটা যেন বুনো ফুলের সুবাসের সাথে মিশে চারিপাশের পরিবেশকে আরো বেশি মধুর করে তুলল। ধীরে ধীরে বৃষ্টির এক মায়াবী পর্দা নেমে এলো পুরো পাহাড়ি উপত্যকা জুড়ে। অথচ কয়েক বছর আগের সেই দিনটার মতো কোনো আতঙ্ক বা হাহাকার নেই। আজ টিনা যেন এই বৃষ্টিকে পরম সানন্দে এক বুক ভালোবাসা দিয়ে বরণ করে নিচ্ছে। বিগত 2-3 মাস ধরে যে মেয়েটার মলিন মুখে এক চিলতে হাসি রেখা পর্যন্ত দেখা যায়নি, আজ সে প্রকৃতির এই বৃষ্টির ছোঁয়ায় প্রাণ খুলে হাসছে। ঠিক এই সর্পিল পাহাড়ি রাস্তাটায় দাঁড়িয়ে আরিয়ান প্রথমবার দেখেছিল তার জীবনের শ্রেষ্ঠ উপহার, তার এই শ্যামলিনীকে। আরিয়ান তখন ছোট্ট রোদসীর একটা আঙ্গুল পরম আদরে ধরে রেখেছিল। টিনার পরনে ঠিক সেই প্রথম দেখার দিনটার মতোই আজও জড়িয়েছে এক চমৎকার নীল রঙের গাউন জামা। লম্বা রেশমি কালো চুলগুলো কাঁদবে পিঠ ছুঁয়ে কোমর অবধি ছড়িয়েছে, যা বাতাসের দোলায় আলতো করে উঠছে। হঠাৎ করে যেন টিনার ভেতরে জমানো সব মেঘ কেটে গিয়ে আনন্দটা আকাশ ছোঁয়া উঠল। সে এক ঝটকায় আরিয়ানের হাত থেকে নিজেকে মুক্ত করে নিয়ে 2 হাত ডানা মেলার মতো মেলে দিয়ে রাস্তার অপর প্রান্তে ছুটে গেল। আকাশের দিকে মুখ তুলে বৃষ্টির প্রতিটা ফোঁটা ছন্দ আর সুরের সাথে তাল মিলিয়ে টিনা আনন্দের অতিশয্যে গোল হয়ে ঘুরতে লাগলো। আরিয়ান এক মায়াবী মোহচ্ছন্নতায় পলক্ষীন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। ঠিক এই একইভাবে তো সেদিনও টিনা নেচেছিল, কিন্তু সেদিন আরিয়ানের অধিকার ছিল নকে ছোঁয়ার, আর আজ সে তার অর্ধাঙ্গিনী হয়ে ঠিক সামনেই ডানা মেলছে।
পাশে দাঁড়িয়ে থাকা রোদসীকে নিজের কোলে তুলে নিল। রোদসীও তার পাপার গলা জড়িয়ে ধরে মন্ত্রমুগ্ধের মতো তার মায়ের এই অপরূপ জলপরি রূপ দেখছে। আরিয়ান তৃণার দিকে তাকিয়ে চোখ দুটো চকচক করে রোদ্দুরকে উদ্দেশ্য করে বলল, রোদ্দুর শোনা, দেখেছ তোমার আম্মু কত সুন্দর? রোদ্দুর মায়ের দিকে তাকিয়ে থেকে পাপার মতো একই সুরে বলল, আম্মু এত সুন্দর কেন সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। বাবা। আরিয়ান একটু অবাক হয়ে রোদসীর মিষ্টি নাকটা টেনে নিয়ে জিজ্ঞাসা করলো, তাই নাকি? কেন বলো তো? ওই দিন নানা ফুপি আমাকে গোপনে বলেছে তুমি নাকি আম্মুকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসো, আর বাবার ভালোবাসার ম্যাজিক আছে বলেই আমার আম্মু দিন দিন এত বেশি সুন্দর হয়ে যাচ্ছে। রোদ্দুরের মুখে নৌশির শেখানো এমন কথা শুনে আরিয়ানা নিজের হাসি চেপে রাখতে পারল না। ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। রোদ্দুর এবার একটু গম্ভীর হয়ে মুখটা গোল করে আবারও বলল, জানো বাবা, আমাদের পাশের বাড়ির ওই যে পচা বাচ্চাটা আছে না, ও সেদিন আমাকে বলল তোর আম্মু দেখতে একদম সুন্দর না, তোর আম্মু কালো। ও আমার এত সুন্দরে আম্মুকে কালো বলেছে, এই জন্য আমি রেগে গিয়ে ওর চোখে গুঁতো দিয়েছিলাম। ওর চোখটা মোটেও ভালো না, তাই আমার আম্মুকে ও কালো দেখে। আরিয়ান এবার একটু শাসনের সুর এনে চোখ বড় বড় করে বলল, একদম না সোনা, ওভাবে কারো চোখে আঘাত করে না। এরকম দুষ্টুমি আর কখনো করবে না, কেমন? রোদ্দুর বাবার শাসনের চোটে একটু ধীর ও জেদি কণ্ঠে ওনার বুক ঘেঁষে বলল, আমি এমনি এমনি তো মারিনি বাবা, আমার আম্মুকে নিয়ে কেউ কোনো আজে বাজে কথা বললে আমি তো তাতে ছাড়বো না, বারবার বলবো। মেয়ের এই মা ভক্ত আর পাকা পাকা কথা শুনে আরিয়ান মনে মনে হাসলো, মুখে আর কিছু বলতে পারল না। এরই মাঝে ঝিরিঝিরি বৃষ্টি রূপ নিল বড় বড় ফোঁটার মুষলধারে। মৃত্যু দূর থেকে আঁচল মাথায় দিয়ে দৌড়ে কাছে এসে উদ্গ্রীব হয়ে বলল, আর ভিজো না আরিয়ান। রোদ্দুর সোনা, এসো জলদি। এভাবে বৃষ্টিতে ভিজলে কিন্তু তোমার রাতে ধুম জ্বর চলে আসবে। চলো লক্ষ্মী মা আমার। মায়ের মতো যত্নশীল মৃত্যুর কথা রোদ্দুর আর অমান্য করল না। সে এক বাধ্য মেয়ের মতো আরিয়ানের কোল থেকে নেমে মৃত্যুর হাত ধরে হনহন করে গিয়ে বাসের আরামদায়ক সিটে গিয়ে বসলো। আর আরিয়ান তখনও বৃষ্টির মাঝে দাঁড়িয়ে নীল গাউন পরিহিত শ্যামলিনীর দিকে চেয়ে রইল, যে আজ সব শোক ভুলে মেঘেতে দেশে ডানা মেলেছে। আরিয়ান প্যান্টের পকেটে দুটি হাত ঢুকিয়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাস্তার অপর প্রান্তের ভেজা সবুজ ঘাসগুলোর উপর। সেখানে কোনো এক অপার্থিব ঘূর্ণি পরমানন্দে বৃষ্টি বিলাস করছে তৃণা। তাদের থেকে বেশ খানিকটা দূরে পাহাড়ের বাঁকে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই বিলাসবহুল বাসটি। ঠিক এই মুহূর্তে আরিয়ানের মনে হলো সময়ের চাকা যেন উল্টো ঘুরে আজ থেকে ঠিক 7-8 বছর আগে সেই জাদুকরী দিনটা এসে থমকে গেছে। সেদিনও ঠিক এই পাহাড়ের বুকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল, আর আজও ঠিক একইভাবে আকাশ ভেঙে শ্রাবণের ধারা নামছে। সবচেয়ে বড় বিষয়, সেদিনও তৃণার পরনে ছিল এক আকাশ নীল গাউন জামা, আর আজও সে ঠিক একই পোশাকে মেঘের দেশের এক নীলপরি হয়ে ডানা মেলেছে। স্মৃতির এই আকস্মিকতা তৃণার মুখের ওই বাঁধ ভাঙা প্রাণ খোলা হাসি দেখে আরিয়ানের চোখের কোণ বেয়ে হঠাৎ করে কয়েক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। এই জল কোনো কষ্টের নয়, এ হলো এক বুক পরম শান্তি আর প্রাপ্তির আনন্দের অশ্রু। সে ধীর পায়ে বৃষ্টির জল ডিঙিয়ে তৃণার দিকে এগিয়ে গেল। তৃণার থেকে ঠিক ততটুকুই দূরত্ব বজায় রেখে দাঁড়ালো যতটুকু দূরত্বে দাঁড়িয়ে আজ থেকে বছর 7 আগে এক অচেনা ছটফটে মেয়েকে প্রথমবার দেখেছিল সে। সেদিন বুকের ভেতর যে কথাটা শুধুই এক অতৃপ্ত আকুলতা হয়ে প্রতিধ্বনিত হয়েছিল, আজ আরিয়ান সমস্ত অধিকার আর ভালোবাসা উজাড় করে দিয়ে ঠিক সেই একই প্রশ্ন ছুড়ে দিল। এই মেয়ে, কে তুমি? এত মায়া এত জাদু কেন তোমার মাঝে? আরিয়ানের সেই চেনা কণ্ঠস্বর কানে পৌঁছা মাত্রই তৃণা মায়াবী নাচ থামিয়ে দিল। সে আলতো করে নিজের ঘূর্ণন থামিয়ে আরিয়ানের চোখের দিকে পলক্ষীন দৃষ্টিতে তাকালো। চারিদিকের বৃষ্টির রিনিঝিনি শব্দের মাঝে সে ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে অত্যন্ত ধীর গম্ভীর অথচ প্রেমময় কণ্ঠে জবাব দিল, আমি এক মহাপুরুষের অর্ধাঙ্গিনী। তৃণার মুখের একটি লাইন শোনা মাত্রই আরিয়ানের সমস্ত গাম্ভীর্য বলে হোহর করে শব্দ করে হেসে উঠল। এই এক অদ্ভুত আনন্দের হাসি, এতটা খুশি, এতটা গভীর মায়া বুঝি
এই এক জীবনে খুব কম মানুষের ভাগ্যে জোটে। আরিয়ান এবার তাদের মাঝে শেষ সীমানাটুকু পেরিয়ে টিনার একদম মুখোমুখি এসে দাঁড়ালো। বৃষ্টির প্রচণ্ড ছাটে ওনার গায়ে শার্ট ততক্ষণে শরীরের সাথে লেপ্টে গেছে। টিনার চোখের গাঢ় কাজল বৃষ্টির নোনা পানিতে কিছুটা লেপ্টে গিয়ে মায়াবী চোখে এক বুনো মাদকতা এনে দিয়েছে। ভেজা রেশমি চুলের কিছু অবাধ্য গোছা কপালে আর গালে এসে লেপ্টে আছে। আরিয়ান পরম মমতায় টিনার সে ভেজা মুখ পানের দিকে তাকিয়ে চিবুকটা আলতো করে ছুঁয়ে ফিসফিস করে বলে উঠল, এই হরিণীর মতো সর্বনাশের চোখ দুটি আমার ইহ জীবনের সমস্ত সর্বনাশের মূল কারণ। হোক গো আমার শ্যামলিনী কন্যা। আরিয়ানের এই স্বীকারোক্তি শুনে টিনা এবার আর নিজের ভেতরের বাঁধ ভাঙা উচ্ছ্বাস চেপে রাখতে পারল না। সে আরিয়ানের বুকের উপর 2 হাত রেখে প্রাণ খোলা হাসিতে ফেটে পড়ল। ঠিক একই মেঘলা লগ্নে একই পাহাড়ি উপত্যকার বুকে যেন নতুন করে আরও একবার মিলন হলো আরিয়ান আর টিনার দুটি আত্মার এক অভিন্ন মোহনায়। সবুজ পাহাড়ের কোলে বৃষ্টি তখনও ঝমঝমিয়ে ঝরছে, যেন এক অলিখিত ভালোবাসা হয়ে ভিজিয়ে দিচ্ছে মির্জা পরিবারের প্রতিটা মানুষকে। পেছনে ফিরে তাকালে দেখা যায় কতগুলো মানুষের জীবন, কত শত হাসি কান্না, দুঃখ, গভীর বেদনা, তীব্র অভিমানে ওলটপালট হয়ে গেছে। নিয়তির কি অদ্ভুত লিখন! কারো জীবনের খাতায় নির্মম অপূর্ণতার চাদর ভেদ করেও আজ পরম পূর্ণতা এসে ধরা দিয়েছে। আবার কারো জীবনের সমস্ত সুখের মাঝেও এক চিলতে অপূর্ণতা আজীবন এক অলিখিত শোকগাথা হয়ে রয়ে গেছে। জীবনের ক্যানভাসে যদি তীব্র দুঃখ আর অন্ধকারের কালো মেঘ না থাকে, তবে কখনোই পরম সুখের সেই সোনালি আলো স্বাদ এই ইহজীবনে পাওয়া সম্ভব না। অতঃপরে তীব্র রোদ আর জমাট বাঁধা মেঘের ছায়া, অন্তহীন সুখ আর চাপা দীর্ঘশ্বাসের এক অপূর্ব কোলাজ মিলিয়ে মানুষের জীবন ঠিক যেন রোদ্দুরের ছেঁড়া মানচিত্র, যেখানে প্রতিটা ছেঁড়া পাতার ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে বেঁচে থাকার এক নতুন উপাখ্যান।